ডাউন করি। তাহলে আমরা যেটা বলতেছি, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হলে আমাদের প্রথম করতে হবে সাবজেক্টের উপরে ভিত্তি করে আমরা ভার্বটা নির্ধারণ করতে হবে, সেটা কি হবে, ঠিক কিনা? মানে বিপ্লব ভাই, আপনার যুক্তিতে হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে আমরা সাবজেক্ট ছাড়া আমরা কখনো ভার্ব নির্ধারণ করতে পারবো না। ক্লিয়ার? জি দাদা। আচ্ছা, তাহলে এবার আপনার যে পয়েন্টে আসি সেই পয়েন্ট অনুযায়ী আমি যদি বলি, তাহলে আমি শুরুতে বলছিলাম সেটা হচ্ছে কি, এই চারটা ভার্বের মধ্যে কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, আবার কোনটা বোথ হয় সেটা বলতে। তাহলে গো ভার্বটাকে আমরা বলতে পারি না সেটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, বলতে পারি কিনা? আবার সেটাকে আমরা বলতে পারি না সেটা একটা প্লুরাল ভার্ব, বলতে পারি কিনা? ঠিক কিনা? যে আমরা গো কে সিঙ্গুলারে বলতে পারি, প্লুরালে বলতে পারি। গোস কে আমরা কি বলতে পারি? গোস কে আমরা সিঙ্গুলার বলতে পারি, কিন্তু আমরা কি সেটাকে প্লুরাল বলতে পারি নাকি প্লুরাল বলতে পারি না, বলেন তো? মানে গোস সিঙ্গুলার নাকি প্লুরাল, জাস্ট আমাকে এই জিনিসটা বলেন শুধু, যে গোস সিঙ্গুলার নাকি প্লুরাল? গোস সিঙ্গুলার দাদা। আচ্ছা, আমি সবগুলাতে একই জিনিস লিখে দিই, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি। আপনারা একটু সবাই কেউ যদি বলতে না পারেন তাহলে আপনারা লিখে দিতে পারেন, আপনারা যেটা বলবেন আমি সেটাই উত্তর ধরবো, ঠিক আছে? কারণ প্রথম দিকে জিনিসটা বোঝাটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু একটা ভুল ধারণা কিন্তু আপনারা নিয়ে রাখেন। আচ্ছা বলুন তো, গো সিঙ্গুলার না প্লুরাল? যেটা বলবেন সেটার উপর আমি ঠিক চিহ্ন দিব, বা আপনারা যারা বলবেন না তারা লিখে দিতে পারেন যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। প্রথমে যে আছে গো, গো সিঙ্গুলার না প্লুরাল? হ্যালো, আপনারা একটু রেসপন্স করেন, মানে গো সিঙ্গুলার নাকি প্লুরাল, নাকি কিছুই বুঝতে? যদি না বুঝেন সরাসরি বলেন দাদা জানি না, বা মানে জানি না বলেন সরাসরি, তাহলে আমি বুঝে নিব আপনারা জানেন না। ঠিক আছে, তিনটা অপশন, হয় সিঙ্গুলার, নাই প্লুরাল, না জানি না, যে কোনো একটা অপশন হবে। ঠিক আছে, রুলস কিন্তু অনেকগুলো। গো সিঙ্গুলার প্লুরাল দুটাই হতে পারে। আচ্ছা, গো সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, একজনের উত্তর। ঠিক আছে, বাকিরা কি সহমত? আচ্ছা দেখেন, তাহলে গো যদি সিঙ্গুলার প্লুরাল হয় তাহলে গোস কি, সিঙ্গুলার নাকি প্লুরাল? আমরা তো হি গোজ ব্যবহার করি দাদা, তাহলে তো সিঙ্গুলার হবে। না, আমি এখানে এখানে যেহেতু সাবজেক্ট নাই, সো একটা ভার্ব আছে, তাহলে আমার প্রথম পয়েন্ট ছিল সাবজেক্ট না থাকলে আমরা আইডেন্টিফাই করতে পারি না, সেটা আমি স্বীকার করলাম, কিন্তু আমি বললাম ভার্ব দেখে তো আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা সিঙ্গুলার না প্লুরাল। তাহলে গো সিঙ্গুলার না প্লুরাল, আমি পরে আসতে যে রুলস কি হবে। এটা সিঙ্গুলার, ওই এরকম থাকলে একটা শুনেছিলাম যে এটা সিঙ্গুলার হয়। আচ্ছা, এটা সিঙ্গুলার, তাহলে আপনার যুক্তি অনুযায়ী হচ্ছে এখানে এখানে কি হবে না, এখানে আপনার প্লুরাল হবে না, তাহলে এটা আমরা প্লুরাল হবে না লিখলাম। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা কি, গন কি সিঙ্গুলার না প্লুরাল? গন সিঙ্গুলার নাকি প্লুরাল? আচ্ছা, গন সিঙ্গুলার না প্লুরাল, কনফিউশন। আপনি ক্লিয়ার করেন। আমি তো চারটাই ক্লিয়ার করব, আমি তো সেজন্য আপনাদের থেকে জানতে চাচ্ছি, কারণ আমি যদি এটা না বুঝি আপনারা কোন জায়গায় আপনাদের সমস্যা, তাহলে আমি সেভাবে কিন্তু আউটপুটটা দিতে পারবো না। আমি তো প্রথম দিকে বলে দিতে পারতাম, বা এখানে গো সিঙ্গুলার প্লুরাল দুটো হয়, গোস এটা হয়, গন এটা হয়, বলতে পারি। ওয়েন্ট সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার প্লুরাল দুটেই। সিঙ্গুলার প্লুরাল দুটাই হয়, একজনের কথা বলতেছেন অল টাইম। আচ্ছা, দুটাই, এখানে আপনার কনফিউশন। এবার আমি জিনিসটা ক্লিয়ার করি, ঠিক আছে? এখন আমার পালা হচ্ছে আমি জিনিসটা আপনাকে ক্লিয়ার করে দেওয়া। প্রথম হচ্ছে আমার কোনো সাবজেক্ট নাই, কিন্তু আমার প্রথম চিন্তা করতে হবে গো ভার্বটা কি হতে পারে। খেয়াল করেন তো, আমরা যখন একটা সেন্টেন্স লিখি বা রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে যখন আমরা টেন্স পড়ছি, তখন আমরা অবশ্যই কিছু জিনিস পড়ছিলাম, সেগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করি। তাহলে আমরা এখন পার্সন যখন চিন্তা করবো, সেই পার্সন হচ্ছে কি কি, আমি একটু নিচের দিকে লিখে আসি পার্সন গুলো, যদি এটা সরে যাবে, তা সরে গেলে সমস্যা না, আমি কেটে দিই। দেখেন, পার্সন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা আই, তারপর হচ্ছে উই বুঝি। ঠিক আছে, পাশাপাশি লিখি, আই, তারপর হচ্ছে উই, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে হি, তারপর হচ্ছে শি, তারপর হচ্ছে দে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস বুঝি সেটা হচ্ছে ইট এখানে। ঠিক আছে, ইট বুঝি, তারপর হচ্ছে যে কোনো ব্যক্তি নাম বা যে কোনো বস্তুর নাম, সবগুলো কোনো না কোনো একটা পার্সনের মধ্যে পড়ে। তাহলে আমরা পার্সন বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এভাবে আমরা কিন্তু শিখে আসি। তাহলে আমরা যদি দেখি আমাদের ফার্স্ট পার্সনের মধ্যে হচ্ছে কি আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হি শি ইট দে এবং যে কোনো বস্তুর নাম ব্যক্তির নাম সবগুলো হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, আবার এটা হচ্ছে পার্সন অনুযায়ী হচ্ছে আমরা কয় প্রকার বলতেছি, পার্সন অনুযায়ী আমরা বলতেছি তিন প্রকার, সেটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, দেন হচ্ছে আপনার কি, দেন হচ্ছে আপনার থার্ড পার্সন।
ঠিক আছে, আমরা তিন ধরনের কি পাচ্ছি, পার্সন পাচ্ছি। এখন এই পার্সন পাওয়ার পরেও আমাদের আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে নাম্বার। এখন নাম্বার কয় প্রকার, কে বলতে পারো নাম্বার কয় প্রকার? নাম্বার কয় প্রকার? আচ্ছা বাদ দিলাম, জানেন না, আমি ধরলাম কেউ জানেন আপনার নাম্বার কয় প্রকার। মনে রাখবেন, কেউ যদি আপনাকে যদি জিজ্ঞেস করে নাম্বার কয় প্রকার, আপনি সবার আগে ওই প্রশ্ন করতে জিজ্ঞেস করবেন কোন ধরনের নাম্বার জানতে চাচ্ছেন আপনি। কারণ নাম্বার প্রকারভেদ কিন্তু দুই ভাবে হয়। একটা হচ্ছে নাম্বারের প্রকারভেদ যখন করতে যায় তখন নাম্বারের প্রকারভেদ প্রথম যেটা অনুযায়ী হয় সেটা হচ্ছে নাউন অফ নাম্বার। ঠিক আছে, প্রথম হচ্ছে নাউন অফ নাম্বার। দুই নাম্বার যেটা, এখানে এক নাম্বার কোথায় বললো আবার, দুই নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কথাটা কিন্তু ভালো করে বোঝে, কারণ এগুলো জিনিসগুলো কিন্তু বেসিক জিনিসগুলো যদি সামনে কিন্তু লাগবে। একটা হচ্ছে নাউন অফ নাম্বার আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাউন অফ নাম্বার হচ্ছে টু টাইপস। কয়টা? টু টাইপস নাউন অফ নাম্বার। কি কি আমরা জানি, একটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার, যেটা আমরা রাইট ফর্ম অফ আমাদের অবশ্যই লাগবে। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে তিন প্রকার, অর্থাৎ থ্রি টাইপস। কি কি? সেটা হচ্ছে কার্ডিনাল, তারপর হচ্ছে অর্ডিনাল, এটা আমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে গেলে ভালো করে পড়বো। তারপর আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ। তাহলে খেয়াল করেন তো, আমরা এখানে পেলাম নাম্বার প্রকারভেদ যদি বলি, নাউন অফ নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার প্লুরাল, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে তিন টাইপ, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। মানে হচ্ছে এটা হচ্ছে গণনাবাচক, এটা হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক, যেটা বাংলা সেকেন্ড পেপারে সংখ্যাবাচক অধ্যায় আছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। এখানে যদি বলি কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 5 6, যেভাবে আমরা নর্মালি গণনা করি 1 2 3 4 5 6 ভাবে, এগুলো হচ্ছে কার্ডিনাল। আর অর্ডিনাল হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক, যেমন ধরেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, মানে এগুলো একটা ধারাবাহিক ওয়েতে আসতে হবে, ধারাবাহিক ভাবে বলতে হবে, কখনোই আপনি একটা স্কিপ করে বাকিটা বলতে পারবেন না। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এগুলো হচ্ছে আপনার অর্ডিনাল নাম্বার। মাল্টিপ্লিকেটিভ হচ্ছে যেগুলো আমরা বলি সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোর ফোল্ড, ঠিক আছে, বা কোয়ার্টার যেগুলো বলি, এগুলো হচ্ছে সব মাল্টিপ্লিকেটিভের মধ্যে পড়ে। ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগুলো সব মাল্টিপ্লিকেটিভের মধ্যে পড়বে। ঠিক আছে, এখন আমাদের এখানে যেটা লাগবে, সাবজেক্ট অফ এগ্রিমেন্টে যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই নাউন অফ নাম্বারটা লাগবে, অন্য কোনো নাম্বার অফ অ্যাডজেক্টিভ আমাদের এখানে প্রয়োজন নেই। তাহলে আমরা এখন যদি বলি নাউন অফ নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার, প্লুরাল, তাহলে এখানে সেম জিনিস, এখানে এই ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা নির্ভর করবে হচ্ছে কার উপর, পার্সনের উপর, সেটা নির্ভর করবে হচ্ছে নাউন অফ নাম্বারের উপর। এখন আমরা গো, দেখেন তো আমরা নর্মালি একটা যদি সেন্টেন্স এখানে যদি লিখি, তাহলে আমরা লিখি না আই গো, ইউ গো, লিখি কিনা? তারপর হচ্ছে ইউ গো, তারপর হচ্ছে কি দে গো, লিখি কিনা? তাহলে এখান থেকে গো ভার্বটা কিন্তু সব জায়গায় গো আছে, যেহেতু আমি গো নিয়ে আলোচনা করতেছি। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সিঙ্গুলার নাম্বার হলে গো বসাইছি। তা আমরা বলতে পারি না এখানে গো ভার্বটা কি, গো ভার্বটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার ভার্ব বলতে পারি না। আবার দেখেন তো ইউ আবার সিঙ্গুলারও হয় বা প্লুরালও হয়, তাহলে আমরা বলতে পারি না এই গো ভার্বটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আবার বলতেছে কি দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে সেটা আমরা কি বসাই, এখানে কোনো এস বাই এস বসাই না। তাহলে এখানে কি বলতেছি, এখানে এই গো ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে আমরা যদি বলি গোটা কিন্তু সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, কখন? সেটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ পার্সনের উপর নির্ভর করব। পার্সন যেটা বোঝাবে আমার ভার্বটাকে সেই নামে আমরা ইন্ডিকেট করব, সিঙ্গুলার ভার্ব নাইলে প্লুরাল ভার্ব। ঠিক আছে, এবার দেখেন গোস কখন হয়। আমরা যখন রাইট সাবজেক্ট টেন্স যখন পড়ছিলাম তখন আমরা সেখানে পড়ছি একটা রুলস, এভাবে পড়ছি, ওই যে বিপ্লব ভাই নাকি কে জানি বলছে যে মানে একটা এরকম একটা রুলস পড়ছিলেন, সেটা হচ্ছে আমরা এভাবে পড়ছিলাম টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা এভাবে পড়ছিলাম, সেটা হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার মানে হচ্ছে হি সি ইট, হি সি ইট, অথবা যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তুর নাম যদি হয় সেটা যদি সিঙ্গুলার বোঝায়, তাহলে তার সাথে ভার্বের এস বা ইএস যোগ করতে হয়। অর্থাৎ ভার্বের সাথে এস বা যোগ শুধুমাত্র কখন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই শুধুমাত্র আমরা সেখানে কি ভার্বের সাথে এস বা এস বসাবো। তার মানে এখানে কি হতে পারবে না, এখানে গোস কখনোই প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না। এবার ভুলটা কোন জায়গায় আপনারা মানে অনেকেই জিনিসটা ভুল ধারণা নিয়ে রাখেন, সেটা হচ্ছে কি আমরা যখন কোন একটা নাম্বার করি, ঠিক আছে, নাউন অফ নাম্বার যখন করি, দেখেন তো আমরা বুক যখন বলি, বুক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তার প্লুরাল নাম্বার আমরা কি বলি, তার প্লুরাল নাম্বার কিন্তু আমরা বলি কিন্তু বুকস। ঠিক আছে কিনা? যখন আমরা ওয়াইফ বলি তখন হচ্ছে একজনকে বোঝাই, যখন আমরা সেটা প্লুরাল করি তখন আমরা বলি কি ওয়াইফস। যখন আমরা বলি মাউস, ঠিক আছে, যখন আমরা বলি মাউস তখন আমরা সেটা প্লুরাল বলি কি মাইস।
এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কোথায় জানেন, এই শেষে যখন এস থাকে তখন আমরা সাধারণত সেটাকে প্লুরাল হিসেবে কাউন্ট করি। আর আমাদের অনেকে কিন্তু ভুল ধারণাটা কিন্তু এভাবেই ধরে নেন, যেহেতু আমরা নাউন অফ নাম্বার কথা নাউনকে যখন প্লুরাল করি তখন আমরা অ্যাজ বাই যোগ করি হচ্ছে প্লুরাল করার জন্য। সেম ভাবে অনেকে মাথায় রাখে এভাবে যে ভার্বের সাথে অ্যাজ বাই যোগ হলে সেটা প্লুরাল হয়ে যায়, এটা কখনোই সিঙ্গুলার হয় না, কারণ এইটার সাথে মিলকরণ করে। অ্যাজ বাই যোগ হলে প্লুরাল নাউনে, সেজন্য ভার্বের সাথে অ্যাজ বাই যোগ হলেও কিন্তু প্লুরাল করে নেয়। কিন্তু আমি আপনাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে রাখি, ভার্বের কখনোই সিঙ্গুলার প্লুরাল হয় না, ভার্বের কখনো সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয় না, বুঝতে পারছেন? তাহলে এখন বলতে পারেন যে ভাই আপনি তো একটু আগে বলছেন গো সিঙ্গুলার প্লুরাল হয়, এটা কিন্তু আমরা মনে রাখার জন্য বা বোঝানোর সুবিধার্থে আমরা সেটা বলি, ঠিক আছে? শুধুমাত্র নাউনে সিঙ্গুলার প্লুরাল হতে পারে, অন্য কোনো কিছুর হয় না। তাহলে আমরা কি করবো, আমরা শুধুমাত্র বোঝার সুবিধার্থে বলার সুবিধার্থে আমরা ভার্বের সিঙ্গুলার প্লুরাল বলবো। তাহলে একটা জিনিস বলে রাখি, যাদের ভুল ধারণা এভাবে আছে ভার্বের সাথে আসবে যোগ থাকা মানে হচ্ছে সেটা প্লুরাল। কারণ কেন বলতেছি জানেন, অনেকে দেখবেন ছোটবেলায় এভাবে করে আসছেন যে দে গোস, অনেকেই করে আসছেন। কেন? যারা অ্যাজ বাই এস মানে হচ্ছে প্লুরাল ভার্ব হিসাব করে, তারা মুখস্থ করে এভাবে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে যেহেতু তারা এভাবে মুখস্থ করে ভার্বের প্লুরাল মানে হচ্ছে অ্যাজ বাই এস যোগ করলে প্লুরাল, তখন তারা কি করে দের সাথে গোস বসিয়ে দেয়, বাকিগুলোর সাথে গো বসায়। তাহলে এটা কিন্তু আমি আমার আগের বেসগুলোতে কিন্তু বা আমার বিসিএস যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে কিন্তু এই ভুলটা আমি দেখছি, ঠিক আছে? তারা কিন্তু গোস মানে হচ্ছে প্লুরাল ভার্ব হিসাব করে। মাথায় রাখবেন ভার্বের সাথে ইয়েস অ্যাজ বাই যোগ হওয়া মানে হচ্ছে এটা অল টাইম সিঙ্গুলার বুঝবে। কার ক্ষেত্রে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অন্য কোনো নাম্বারে কিন্তু অ্যাজ বাই যোগ হবে না, এটা কিন্তু ক্লিয়ার থাকবেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করবো, এখন থার্ড পার্সন মানে হচ্ছে আমরা বলবো হি গোস, তার মানে অ্যাজ বাই যোগ থাকবে, সেটা অল টাইম সিঙ্গুলার নাম্বার, কখনোই প্লুরাল নাম্বার হবে না। গন শব্দটা আপনারা বলতে পারেন কনফিউজড আছেন, গন শব্দটা সেম জিনিস। এখন গন সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা নির্ভর করবে কার উপর, সেটা নির্ভর করবে হচ্ছে একটা অক্সিলারির উপর। এখন অক্সিলারিটা যদি সিঙ্গুলার অক্সিলারি হয় তাহলে সেটা হবে কি, সেটা হবে তাহলে গন গন হবে সিঙ্গুলার, আর যদি প্লুরালের সাথে হয় তাহলে সেটা হবে প্লুরাল ফর্ম। যেমন দেখেন আমরা এভাবে বলি না, হি হ্যাজ হি হ্যাজ গন দেয়ার, বলি কিনা? তাহলে এখানে হ্যাজ শব্দ রেখে, হ্যাজ শব্দ হচ্ছে সিঙ্গুলার, সেখানে আমরা গনটাকে সিঙ্গুলার হিসেবে আমরা কাউন্ট করব। যখন আমরা এভাবে বলবো দে হ্যাভ গন দেয়ার, তাহলে হ্যাভ কি, হ্যাভ হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে হ্যাভ হচ্ছে প্লুরাল ফর্ম যেহেতু বলতেছি, অর্থাৎ এখানে দে যেহেতু প্লুরাল সাবজেক্ট, সো আমার এখানে ভার্বটা কি হবে, ভার্বটা প্লুরাল হবে, তার মানে এটা গনটাকে আমরা প্লুরাল হিসেবে বলবো। তাহলে এখানে গনটা সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, কার উপর নির্ভর করবে, সেটা হচ্ছে অক্সিলারির উপর ভিত্তি করে। কথাগুলো বুঝতে পারছেন? আবার ওয়েন্ট শব্দটা কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুটাই হতে পারে। কেন? এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে, সো আমি যদি বলি আই ওয়েন্ট হবে, তাহলে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটাও সিঙ্গুলার হবে ওয়েন্ট। আবার যদি বলি ইউ, ইউ হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুটাই হয়, তার মানে এখানে দুটাই হতে পারে। আবার যদি বলি দে, দে ওয়েন্ট, সব জায়গায় কিন্তু একই রকম বসবে, তার মানে ওয়েন্ট সিঙ্গুলার প্লুরাল দুটাই হতে পারে। বুঝতে পারছেন? তাহলে এই যে জিনিসটা প্রথম আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, ঠিক আছে? তার মানে আমি আবার বলছি অ্যাজ বাই যোগ থাকা মানে কিন্তু ভার্বের প্লুরাল বলতে পারবেন না, সেটা অল টাইম সিঙ্গুলার। তাহলে আবার দেখি আমরা যদি উদাহরণ দেখি, আই ডু ইট, তাহলে আই ডু ইট, ইউ ডু ইট, হি ডাজ ইট, দে ডু ইট, ঠিক আছে? তাহলে প্রথম রুলসটা কিন্তু আমি একটু সময় দিয়ে পড়াইছি, প্রথম রুলসটাতে কোনো মানে বুঝছেন কিনা বা কোনো সমস্যা আছে কিনা, বা এই জিনিসটা একটু আমার সাথে ক্লিয়ার করেন, যে মানে আপনার প্রথম রুলসে কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ঠিক আছে? সমস্যা আছে কি? আচ্ছা দেখেন তাহলে নেই, মূলত সম্মতি লক্ষণ আসলে ধরে নিলাম আপনাদের কোনো সমস্যা নেই। এরপর আমরা যাই 2 নম্বরে, সেটা হচ্ছে এন্ড এর নিয়ম সমূহ, মানে সেখানে এন্ড জাতীয় যে রুলস গুলো আছে সবগুলো আমি একসাথে করাবো। আপনারা যদি দেখেন 2 নম্বর রুলসে যেটা বলা আছে সেটা হচ্ছে সাধারণত এন্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রনাউনকে একত্রে প্লুরাল সাবজেক্ট ধরা হয় এবং এর পরের ভার্ব প্লুরাল হয়। তাহলে আমরা জানি যখন এন্ড দ্বারা সাধারণত দুটি নাউনকে যুক্ত করে, ঠিক আছে? একটাবার প্রিভিয়াস ক্লাসে একটু ঘুরে আসি আমরা, প্রিভিয়াস ক্লাসে কি ছিল, প্রিভিয়াস ক্লাসে ছিল সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা আন্ডারলাইন মানে ভাগ করছিলাম। তাহলে কিভাবে ভাগ করছিলাম মনে আছে কারো? আমরা করছিলাম কি, আমরা বলছিলাম যে একটা সেন্টেন্সের দুটি অংশ হয় সাধারণত, সেটা হচ্ছে কি সাবজেক্ট এবং প্রেডিকেট। আমরা ভাগ করছিলাম ভার্বের আগ পর্যন্ত যা হয় তাই হচ্ছে সাবজেক্ট, ভার্বের থেকে শুরু করে যা হয় তাই হচ্ছে প্রেডিকেট, ভাগ করছিলাম। তাহলে আমাদের এখানে ভার্ব আছে কি ইজ অথবা আর, যে কোনো একটা হবে,
এটা আমরা গত সাবজেক্ট ক্লাসের কথা বলতেছি। ইজ অথবা যে কোনো একটা হবে, সেটা আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিজেই বলবো। তাহলে আমাদের প্রথম অংশ কি আছে? করিম, রহিম এবং করিম আছে। তাহলে এখানে কয়জন ব্যক্তি আছে? এখানে আছে রহিম একজন, করিম একজন, দুইজন ব্যক্তি। তাহলে এখানে আমরা পাচ্ছি কয়জন? দুইজন ব্যক্তি। তাহলে বলুন তো, একজন হলে সিঙ্গুলার, একাধিক হলে প্লুরাল হয় কিনা? তাহলে যেহেতু প্লুরাল হয়ে গেছে, দুজন ব্যক্তি, তার মানে আমরা বুঝতে পারবো এখানে সাবজেক্ট হিসেবে কি আছে? সাবজেক্ট হিসেবে অবশ্যই প্লুরাল সাবজেক্ট আছে। যেহেতু প্লুরাল সাবজেক্ট আছে, তার মানে আমরা ভার্বটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। সেটা প্রথম রুলসে পড়ে আসছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে যেহেতু এখানে দুজনকে ইন্ডিকেট করছে, এন্ড দ্বারা দুইটি নাউনকে যুক্ত করছে, তাহলে ভার্ব হিসেবে আমরা প্লুরাল বসাবো, সেটা হচ্ছে আর। ক্লিয়ার? 2 নাম্বার রুলস। এবার আমরা 3 নাম্বারের দিকে যাই। 3 নাম্বার হচ্ছে, এখানে সব কিন্তু এন্ড দ্বারাই হবে প্রথম দিকে। তাহলে কি বলা হচ্ছে? এন্ড দ্বারা যুক্ত, এন্ড দ্বারা যুক্ত, এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হলে, দুটির পূর্বে দি বসলে দুইজন ব্যক্তিকে নির্দেশ করে, আর দুজন ব্যক্তিকে নির্দেশ করে বিধে ভার্ব প্লুরাল হয়। বাদ দেন, আমি এটা লিখে লিখে বুঝাই আপনাদেরকে। দেখেন বলছি কি, 3 নাম্বার রুলসে বলছি কি, যে যদি দুটির পূর্বে যদি দি হয়, তাহলে দেখেন দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি, ঠিক আছে? ধরেন ইজ অবলিক আর আছে, ধরেন প্রেজেন্ট, ঠিক আছে? এখন রুলস কি ছিল? 3 নাম্বার আর 4 নাম্বার আমি একসাথে বুঝিয়ে দিচ্ছি। দেখেন 3 আর 4 আমি একসাথে বুঝিয়ে দিই, তাহলে আপনারা জিনিসটা একবারে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে হেডমাস্টার এন্ড সেক্রেটারি ইজ অবলিক আর প্রেজেন্ট। তাহলে 3 নাম্বার রুলস আমরা পড়ছি এরকম, যদি দুটি নাউন যদি এন্ড দ্বারা যদি যুক্ত হয়, এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হলে তার পূর্বে যদি, দুটি নাউনের পূর্বে যদি কি থাকে? দুটি নাউনের পূর্বে যদি আমাদের দি থাকে, দুটি নাউনের পূর্বে যদি দি থাকে, তাহলে দুজন ব্যক্তিকে নির্দেশ করে, আর দুজন ব্যক্তিকে নির্দেশ করা মানে কি? ভার্ব প্লুরাল হবে। তাহলে এখানে কি হবে? আমাদের আর হবে। তাহলে দেখেন তো, দুটি নাউন মানে হেডমাস্টারও নাউন, সেক্রেটারিও নাউন, তার মানে এখানে যিনি হেডমাস্টার তিনি কিন্তু সেক্রেটারি না। অর্থাৎ হেডমাস্টার আলাদা একজন ব্যক্তি, সেক্রেটারি আলাদা ব্যক্তি। কিভাবে বুঝলাম? সেটা হচ্ছে দুটি দির পূর্বে, দুটির পূর্বে কি আছে? দি আছে। বুঝতে পারছেন? এখন পরের সেন্টেন্সে 4 নাম্বার রুলসে যেটা পড়বো, সেটা হচ্ছে দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত হলে যদি প্রথমটির পূর্বে দি থাকে, যদি শুধু প্রথমটির পূর্বে দি থাকে, তাহলে একজনকে নির্দেশ করে, সেজন্য ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এখানে ভার্ব হবে কি? ইজ। বুঝতে পারছেন? তার মানে দেখেন, আমরা কর্মধারয় সমাস পড়ার সময় আমরা ভেবে পড়ছিলাম কিনা, যিনি জজ তিনি সাহেব, তার মানে যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব পড়ছিলাম। তার মানে যিনি জজ তিনি সাহেব, তাহলে এখানে কয়জন ব্যক্তি? একজনকে বুঝাইছে। তখন ইংলিশের ক্ষেত্রে সেম জিনিসটা আছে, সেটা হচ্ছে দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি, মানে হচ্ছে যিনি হেডমাস্টার তিনি আবার সেক্রেটারি, মানে হচ্ছে একজনই ব্যক্তি, সে ভার্ব অল টাইম কি হবে? সিঙ্গুলার হবে। আর যেহেতু দুটি নাউনের পূর্বে দিয়ে আছে, তার মানে দুজনকে নির্দেশ করবে, ভার্ব অল টাইম প্লুরাল হবে, সেটা হচ্ছে আর। এখন আসি, প্রশ্নগুলো আপনার কিভাবে আসতে পারে। প্রশ্নটা আপনার আসতে পারে রাইট ফর্ম অফ ভার্বস আকারে, তার মানে আপনাকে আন্ডারলাইন দিতে পারে এই অংশের মধ্যে। যদি রাইট ফর্ম অফ ভার্বস আকারে আসে, তাহলে ভার্বের মধ্যে আন্ডারলাইন দিবে। আর যদি আপনার যদি আর্টিকেলের জনিত যদি প্রশ্ন আসে, তাহলে আপনার আর্টিকেলের যে কোনো একটা জায়গায় কি দিবে? গ্যাপ দিবে। ধরেন আপনাকে এখানে গ্যাপ দিছে, ধরলাম আপনাকে এখানে গ্যাপ দিছে, সবকিছু আছে, ভার্বের এখানে কি আছে? এরকম আছে, ঠিক আছে? সেন্টেন্স এরকম আছে, কারণ আপনাকে বলছে কি এখানে এ এন দি বা ক্রস যে কোনো একটা হবে, তাহলে আপনি কিভাবে বুঝবেন? তাহলে বুঝতে গেলে প্রথম দেখবেন হচ্ছে এখানে দি আছে একটা প্রথমটা, কিন্তু ভার্ব কি আছে? ভার্ব আছে প্লুরাল ফর্ম। যেহেতু ভার্ব প্লুরাল ফর্ম আছে, তাহলে বুঝতে হবে এখানে সেক্রেটারি এবং হেডমাস্টার দুজন আলাদা ব্যক্তি, সেজন্য এখানে দি বসবে। ঠিক আছে? এখন পরেরটা যদি সেম, যদি এখানে যদি একটা যে গ্যাপ দিছে পরে, এখানে কি দিছে? এখানে আপনার ইজ দিছে। তাহলে বুঝতে হবে যেহেতু ইজ আছে ভার্ব এবং একটার পূর্বে দি আছে, পরে কোনো দি নাই, তার মানে বুঝতে হবে এখানে আপনার ক্রস বসবে। তার মানে কোনো দুটার আগে কখনোই দি বসবে না যদি ভার্বটা যদি সিঙ্গুলার হয়। তার মানে আমি আপনাকে একটা কোশ্চেনের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বস দেখলাম, একটা কোশ্চেনের মধ্যে আমি আপনাকে কি দেখালাম? আর্টিকেল জনিত প্রশ্ন দেখালাম। ঠিক আছে? আবার এই সেম কোশ্চেনটা, এই সেম লাইনটা আপনাকে যদি এখন যদি কারেকশন আকারে যদি বলে নিচের কোন সেন্টেন্সে, অর্থাৎ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে আপনাকে প্রশ্নগুলো কিভাবে করবে আমি একটু করে দেখিয়ে দিই। ধরেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলছে, কারণ আমি আবার বলি, আবার না, মানে প্রথম বলি, সেটা হচ্ছে কারেকশনে কিন্তু স্পেসিফিক কোনো গ্রামার নেই। কারেকশন মানে হচ্ছে হোল গ্রামারের সংমিশ্রণ। ঠিক আছে? এখন কোয়েশ্চনটা আপনাকে যদি এভাবে করে, ধরেন এ নাম্বার অপশন দিছে, দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি ইজ প্রেজেন্ট। প্রথম প্রশ্ন করছে এটা। 2 নাম্বার অপশন দিছে, আপনাকে একই জিনিস দিছে, কিন্তু এখানে দিছে কি? এখানে দি নাই, এখানে দিছে আপনাকে আর।
2 নাম্বার অপশন। 3 নাম্বার অপশন সবকিছু এটা আছে, এটাও আছে, ধরেন এটাও আছে, এটাও আছে, এখানে দিছে কি, এখানে দিছে আর। 4 নাম্বার অপশন দিছে ধরেন এরকম যে একই জিনিস দিছে, এখানে হেডমাস্টার দেয় নাই, ঠিক আছে, এখানে হেডমাস্টার দেয় না বলতে দিয়ে দেয় নাই, বাকি সব ঠিক আছে। দেখেন অপশন কিন্তু 4টা কিন্তু তৈরি হয়ে গেছে। পরীক্ষা যখন বলবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তখন দেখবেন যে আপনার কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। এখন আপনি এখানে আইডেন্টিফাই করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে অবশ্যই প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে জেনে আসতে হবে। প্রথম ধাপ কি, প্রথম ধাপ দেখতে হবে আপনার এখানে কি আছে, যেহেতু দুটি নাউন আছে তাহলে এন্ড দ্বারা যুক্ত আছে, প্রথম হচ্ছে এন্ড দ্বারা যুক্ত আছে সবগুলা, তার মানে প্রথম রুলস আমরা এন্ডটাকে খেয়াল করছি। তারপর হচ্ছে কি এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়, তাহলে এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হলে ভার্ব কোথায় প্লুরাল আছে, এই জায়গায় প্লুরাল, তাহলে এটা আনসার অনেকে দাগিয়ে দিয়ে আসবে। যারা এভাবে মুখস্থ করে এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়, তারা আনসার দাগা দিয়ে আসবে, কিন্তু আনসার কিন্তু এটা না, ঠিক আছে। আবার যারা একটু চিন্তা করবে এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হয়, ঠিক আছে বুঝলাম, কিন্তু দুটির আগে দিয়ে আছে কিনা দেখি, যেটাতে দিয়ে আছে সেটাই আনসার। মানে যারা, আমি আপনাদের মেন্টালিটির কথাগুলো বলতেছি, বা আপনারা কিভাবে আনসার গুলো করেন। প্রথম হচ্ছে কি, দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত হচ্ছে, ভার্ব প্লুরাল দাগাই দিয়ে আসছে, চোখ বন্ধ করে এক পক্ষ বি দাগাবে, যেটা আনসার হবে না। আর এক পক্ষ চিন্তা করবে কি, আমি তো এভাবে কোথায় জানি পৌঁছলাম যে এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত, দুটির পূর্বে যদি দি থাকে তাহলে কি হয়, দুটি দুটির পূর্বে কি থাকে, দি থাকে, ভার্ব কি হয় সেটা মনে নেই, কিন্তু মনে আছে এটা দুটির পূর্বে দি থাকে। তাহলে এখন দেখেন দি থাকা মানে হচ্ছে সে এও আনসার করতে পারে, সে আবার কি আনসার, সে সিও আনসার করতে পারে, এখন সে কোনটাতে নিবে, কনফিউজড। তখন সে এই দুইটা তো হবে না, আগেই জানে সে এই দুইটা, সে আগেই বাদ দিয়ে ফেলবে। আপনারা এভাবে করেন না, পরীক্ষার হলে গেলে দুইটা অপশন আগেই বাদ দিয়ে ফেলেন, পরে দুইটার মধ্যে আবার কনফিউজ থাকেন, কি হবে কি হবে কি হবে, কিভাবে বুঝো কিভাবে বুঝো, এভাবে চিন্তা করেন, ঠিক আছে। তাহলে তখন আবার আপনারা যদি মানে আর একটু চিন্তা করেন, তখন দেখা যায় কেউ অ্যাকুরেট আনসারটা পায়, কেউ দেখা যাচ্ছে অ্যাকুরেট আনসার না পেয়ে হয় খালি রেখে চলে আসে, আর না হয় কেউ আন্দাজে চিন্তা করে, মানে আন্দাজে দাগাই দেয় কোনো রকমে, মানে অবু 10 20 30 40 খোদার নাম নিয়ে দাগাই দিয়ে থাকে, এরকম কিন্তু অনেকেই করে। সো তাহলে আমরা কি বলছি, প্রথম পাচ্ছে আমরা এন্ড দ্বারা যুক্ত মিলাইছি, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে দুটির পূর্বেই দি থাকবে। এখন 3 নাম্বার পয়েন্ট হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে দুইটির পূর্বে যদি দি থাকে তাহলে ভার্ব প্লুরাল হয়। তাহলে দেখতে হবে এখানে যেহেতু দুটির পূর্বেই দি আছে, এখানে ভার্ব সিঙ্গুলার আছে, তাহলে এটা আনসার হবে না, সেটা আমরা বুঝে যাচ্ছি যারা মানে মূল রুলসটা জানে। তাহলে এখানে আছে কি, এখানে যে দি নাই, হেডমাস্টার আগে দি নাই, তো এটা আনসার হবে না, সেটা আমরা ধরেই নিছি আগে। এখন দুটির পূর্বেই দি আছে এবং কি আছে, ভার্ব প্লুরাল আছে, তাহলে মেইন আনসার হচ্ছে কোন, মেইন আনসার হচ্ছে আমাদের প্রেজেন্ট। বুঝতে পারছেন? তাহলে আপনারা, আমি কেন এটা বুঝালাম সেটা হচ্ছে আপনারা মানে কিভাবে আসলে চিন্তা করেন, বা আপনারা আনসার করার সময় কিভাবে আপনারা জিনিসগুলো আইডেন্টিফাই করেন। কিন্তু মাথায় রাখবেন কারেকশন করতে গেলে দাদা আপনাকে 4 অবশ্যই, নাম্বারটা কি ইসটা কি ঠিক আছে? 4 নাম্বার দেখেন হেডমাস্টার এন্ড দ্য না না সেক্রেটারি। না 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 না, এখানে দি নাই তো, শুরুতে দেয় দি নাই তো, ঠিক আছে। শুরুতে যদি দি থাকতো, এখানে যদি দি না থাকতো, তাহলে আমি এটাকে এটাকে আনসার ধরতাম, বুঝতে পারছেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। শুরুতে এখানে দি নাই কিন্তু কিন্তু দুইটা পরে দি কিন্তু, আছে, ও আচ্ছা, তাহলে কিন্তু শুরুতে তো আনসার ডি হবে না। থাকতে হবে হ্যাঁ, ফার্স্টে। শুরুতে দি জি জি থাকতে হবে, বুঝতে রুলস অনুযায়ী হচ্ছে শুরুতে দি থাকবে, এখানে দি থাকবে না, তখন আমরা ইজ ধরবো, বুঝতে পারছেন। এই জায়গায় প্রবলেম গুলো আসলে হয়, ছোটখাটো প্রবলেম গুলো। কারণ আমি বুঝছেন এবার, তাহলে আমি পড়াচ্ছিলাম কি রাইট ফর্ম অফ ভার্বস, তাহলে এই একই রাইট ফর্ম অফ ভার্বস আমরা কোন জায়গায় কাজে লাগতেছে দেখেন তো। সেটা আর্টিকেল জনিত সমস্যা আসলেও সেম রুলসটা পড়তে হচ্ছে, আবার কারেকশনের জন্য কিন্তু আমরা সেম রুলসটা কিন্তু শিখতেছি। তাহলে আমাদের এক্সট্রা করে কিন্তু আলাদা আলাদা টপিক, অর্থাৎ কারেকশনের জন্য একবার পড়া, আর্টিকেলের জন্য একবার পড়া, রাইট ফর্ম এত কিছু পড়া দরকার না। আপনি একবার শিখবেন, একটা শিখবেন, বেসিক শিখবেন, সব জায়গায় আপনি ইউজ করবেন। আমার কথা ক্লিয়ার? তাহলে আমরা আসি আমাদের 2 নাম্বার রুলস গেল। 2 3 এবং 4, 3 এবং 4 সবগুলো কিন্তু একই। যেমন দেখেন দা প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার কলেজ, তাহলে এখানে কি হবে, যেহেতু দুটির আগে দিয়ে আছে সেখানে ওয়্যার হবে আনসার। এরপরে দেখেন এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হলে যদি প্রথমটির পূর্বে দি বসে, তাহলে একজন ব্যক্তিকে নির্দেশ করে আর একজন ব্যক্তিকে নির্দেশ করে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে দা ম্যাজিস্ট্রেট এন্ড দা জাজ, ঠিক আছে, দুজনে একই ব্যক্তি, সো আমার এখানে ওয়াস হবে আনসার। ক্লিয়ার? তাহলে 3 আর 4 আমি আগেই ব্যাখ্যা করে আসছি। 5 নাম্বারটা একটু ভালো করে বুঝেন। আমরা 1 নাম্বারে যাই, 2 নাম্বারের রুলসে যাই। দেখেন আমরা একটু 2 নাম্বার রুলসে যাই। হ্যাঁ দেখেন এখানে কি বলা আছে, সাধারণত এন্ড দ্বারা যুক্ত 2 বা ততোধিক নাউন বা প্রনাউনকে একত্রে প্লুরাল সাবজেক্ট ধরা হয়। তার মানে রহিম এবং করিম দুইজন আলাদা আলাদা ব্যক্তি ছিল, সেজন্য আমরা কি বসাইছিলাম, আর বসাইছিলাম, কারণ দুইজন আলাদা ব্যক্তি, সেজন্য আমরা প্লুরাল বসাইছি। 5 নাম্বার আসেন তো, প্যাচটা কোন জায়গায় লাগছে আপনাদের, মানে আপনাদের কোয়েশ্চেন আসলে সমস্যাটা কোথায় হবে বুঝতে। এন্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই বস্তু বা একই ভাব নির্দেশ করে, তবে সাবজেক্ট ও ভার্ব উভয়টি সিঙ্গুলার হবে। এই ধরনের নাউন গুলো হলো, তার মানে 2 নাম্বার রুলসের সাথে 5 নাম্বার রুলসের ডিফারেন্স হচ্ছে কি, 2 নাম্বার রুলসে ছিল যদি এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হয় এবং দুইটাকে যদি আলাদা আলাদা প্রকাশ করে তখন তারা হবে প্লুরাল,
কিন্তু 5 নম্বরে বলা হচ্ছে কি যদি এন্ড দ্বারা দুটি নন যদি যুক্ত হয় এবং দুটি মিলে যদি একটাকে যদি বোঝায়, মানে একক ভাব যদি প্রকাশ করে বা একটা জিনিসকে যদি বোঝায়, তাহলে সেটা হবে কি, সেটা হবে ভার্ব কি, ভার্ব সিঙ্গুলার। দেখেন তো, আমি যদি আপনাদেরকে যদি একটু যদি বলি জিনিসটা, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে জনসন এন্ড জনসন, দুজন ব্যক্তি। প্রথম দেখায় মনে হচ্ছে দুজন ব্যক্তি, কিন্তু আসলে জনসন এন্ড জনসন কিন্তু দুজন ব্যক্তি না, এটা হচ্ছে জনসন কোম্পানির নাম, অর্থাৎ জনসন এন্ড জনসন মানে হচ্ছে যে বেবি জনসন কোম্পানির যে প্রোডাক্ট গুলো হয় সে কোম্পানির নাম। হেড এন্ড শোল্ডার, হেড এন্ড শোল্ডার কিন্তু দুইটা জিনিসের নাম না, হেড এন্ড শোল্ডার একটা শ্যাম্পু কোম্পানির নাম, ঠিক আছে। প্রক্টর এন্ড গাম্বেল, প্রক্টর এন্ড গাম্বেল হচ্ছে যদিও বা দুইজন ব্যক্তি, কিন্তু এখানে দুইজন ব্যক্তি না, প্রক্টর এন্ড গাম্বেল হচ্ছে একটা তাস কোম্পানির নাম, ওই যে তাসের কোম্পানির নাম। ব্যানসন এন্ড হেজ, এটা অনেকেই কিন্তু জানে না, বা কিন্তু অল টাইম কিন্তু অনেকেই কিন্তু সেটা কিন্তু কিনে কিনে কিন্তু মানে রাস্তার মোড়ে দাঁড়ায় কিন্তু খায়, চায়ের সাথে একসাথে চুবাই চুবাই খায়। অর্থাৎ এটা হচ্ছে ব্যানসন কোম্পানির সিগারেট কোম্পানির নাম এটা, ঠিক আছে, ব্যানসন এন্ড হেজ। তারপর হচ্ছে কি ব্রেড এন্ড বাটার, এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন আছে, এটা নিয়ে আমার একটা মজার একটা গল্প আছে, সেটা আজকে বলবো না, অন্য দিন শেয়ার করবো। সো ব্রেড এন্ড বাটার মানে হচ্ছে কি, ব্রেড এন্ড বাটার মানে হচ্ছে আমরা জানি সেটা একটা খাবারের নাম, কিন্তু আসলে খাবারের নাম না, এটা না, এটার মূল একটা ফ্রেজ, এটা হচ্ছে আপনার যদি বলে ফ্রেজ ইডিয়মস, এটা হচ্ছে ব্রেড এন্ড বাটার মানে হচ্ছে জীবিকা, ঠিক আছে। সো একটা সিঙ্গেল একটা জিনিসকে ইন্ডিকেট করতেছে। টাইম এন্ড টাইড, এটা নিয়ে একটু কনফিউজ থাকে অল টাইম, কিন্তু বাংলাদেশের নিয়মে কিন্তু সেটা অবশ্যই কি হয়, এদের পরে প্লুরাল করতে হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে হচ্ছে টাইম এন্ড টাইড কিন্তু একটা জিনিসকে বোঝায়, সো এখানে সিঙ্গুলার হবে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আপনারা কিন্তু প্লুরাল হিসেবে, যেমন টাইম এন্ড টাইড ওয়েটস হবে নাকি ওয়েট হবে, এটা নিয়ে কিন্তু কনফিউশন থাকে। বাংলাদেশি নিয়মে হচ্ছে আপনারা ওয়েট দিবেন, ঠিক আছে, কিন্তু আমি বলবো গ্রামার অনুযায়ী হলে ওয়েটস হবে অ্যাকুরেট। কারণ কি, এটা আমার যতটুকু মনে পড়ে, আমি আলেকজান্ডার পোপ তার একটা লেখায় লিখছিলেন টাইম এন্ড টাইডস ওয়েটস ফর নান, ঠিক আছে। ওয়েটস ফর নান বলেন, ওয়েটস ফর নো ওয়ান লিখছেন উনি, তিনি কিন্তু ওয়েটস লিখছেন, তিনি কিন্তু ওয়েট লিখেন নাই, কিন্তু বাংলাদেশি গ্রামারিয়ানরা কি করছে, এখানে ওয়েট করছেন, কারণ এখানে টাইমকে আলাদা টাইটকে আলাদা করছে, ঠিক আছে। তারপর দেখুন, টম এন্ড জেরি, বিখ্যাত সবার কাছে পরিচিত একটা কার্টুনের নাম, যদিও দুইটা ক্যারেক্টার, কিন্তু এটা একটা কার্টুনের নাম। রোমিও এন্ড জুলিয়েট, শেক্সপিয়ারের একটা লেখার বইয়ের নাম, ঠিক আছে। রোমিও এন্ড জুলিয়েট দুজন ব্যক্তি, কিন্তু এটা একটা বইয়ের নাম। ইস্টার্ন ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া হচ্ছে কি, আমরা সবাই জানি ভারতীয় মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাবটা কি ছিল, তাহলে এটা একটা একটা কি, ইস্ট ইন্ডিয়া হচ্ছে একটা কোম্পানির নাম। স্যুপ এন্ড সালাদ, এটা একটা হচ্ছে খাবারের নাম। তাহলে দেখেন তো, এগুলো সবগুলো আলাদা আলাদা নাউন হলেও এগুলো কিন্তু একটা জিনিসকে ইন্ডিকেট করতেছে, হয় কোম্পানি, নাইলে কোনো একটা খাবার, নাইলে কোনো কিছু, নাইলে বইয়ের নাম, যে কোনো একটা সিঙ্গেল একটা কিছুকে ইন্ডিকেট করতেছে। তাহলে দেখছেন এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হলেও সেগুলো যে সিঙ্গেল ভাব যদি প্রকাশ করে, কি বলছিলাম, ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এখানে কি হবে, স্লো অ্যান্ড স্টেডি, উইন হবে না উইন্স হবে, তাহলে অবশ্যই এখানে কি হবে, উইন্স হবে। এখন যারা, আমি আবার বলছি, একটা ওয়ার্নিং আমরা দিচ্ছি, যারা এটা মনে রাখছেন বা শিখে আসছেন যে ভার্বের সাথে এসবে যোগ থাকা মানে হচ্ছে প্লুরাল, তারা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু আনসার দিবেন কি, তারা চোখ বন্ধ করে আনসার দিবেন কিন্তু উইন, কিন্তু মাথা রাখিয়েন ভার্বের সাথে এসবে যোগ থাকলে সেটা কিন্তু কি হয় না, প্লুরাল হয় না, সেটা অল টাইম সিঙ্গুলারে হয়। তো এখানে কি হবে, স্লো এন্ড স্টাডি, যেহেতু একটাকে বুঝাইছে এখানে উইন্স হবে উত্তর, ঠিক আছে। অনেকে কিন্তু ভুল ধারণা নিয়ে কিন্তু মানে মোটামুটি 10-12 বছর কিন্তু পড়ালেখা শেষ করে আসে, ঠিক আছে। আসলে আমাদের গ্রামারটা কোথাও কাজে লাগাতে পারি না, বিধে আমরা আসলে ভুলটা কিন্তু আমাদের ভুলেই রয়ে যায়। আরো একটা ভুল আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যে ভুলটা কিন্তু অনেকেই করে। তাহলে 5 নম্বর রুলস ক্লিয়ার, যে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন যুক্ত হলেও সেটা যদি একক ভাব বা একটা জিনিসকে যদি বুঝাই, তাহলে সেটা অবশ্যই কি হবে, সেটা অবশ্যই সিঙ্গুলার করতে হবে ভার্ব। এরপর আমরা আসি 6 নাম্বার রুলস এর মধ্যে। 6 নাম্বার রুলস যাওয়ার আগে আমরা দেখে আসি আবার মানে 1 নাম্বার রুলস দেখেন, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, এটা আমরা 1 নাম্বার রুলসে পরে আসি। এখন দেখেন আমাদের অ্যান্ড জাতীয় রুলস গুলো শেষ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের নিয়মগুলো, ঠিক আছে। এখানে আপনাদের কিন্তু একটা কাজে আসবে, সেটা হচ্ছে প্রথম যেদিন গত ক্লাসে আমরা যেটা বলছিলাম সাবজেক্টের আইডেন্টিফাইটা, এই সাবজেক্ট আইডেন্টিফিকেশনটা কিন্তু এখানে কিন্তু কাজে লাগবে আপনার, কারণ আপনি সাবজেক্ট আইডেন্টিফাই করতে না বলে কিন্তু ভার্ব আইডেন্টিফাই করতে পারবেন না, ঠিক আছে। দেখেন বলা হচ্ছে কি, এই রুলসটা কিন্তু অনেকেই কিন্তু ভুল শিখে, সেটা হচ্ছে কি, বাক্যের শুরুতে শতকরা, অর্থাৎ শতকরা মানে শতকরা অর্থাৎ 50%, 80% এভাবে থাকে, ভগ্নাংশ 1/3, 2/3, 1/4 এভাবে থাকে, অল অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, হাফ অফ, তারপর হচ্ছে কি রেস্ট অফ, তারপর হচ্ছে বোথ অফ, মেনি অফ, এ লট অফ, সাম অফ, এই শব্দগুলো একটু মনে রাখবেন, একটু কষ্ট করে হলেও এই শব্দগুলো মানে 6 নাম্বার রুলসের
সবগুলো শব্দে মনে রাখবেন, কারণ কি 6 নাম্বার মনে থাকলে আপনি 7 নাম্বার পারবেন, 6 নাম্বার মনে না থাকলে আমরা 7 নাম্বার রুলসটা কিন্তু কনফিউজড হয়ে যাবেন। তাহলে বাক্যের শুরুতে কি কি থাকলে? শতকরা, ভগ্নাংশ, তারপর হচ্ছে কি অল অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ। এটা আমি দেখাই আপনাদেরকে ভুলটা আপনারা কোন জায়গা থেকে আসলে মানে অনেক বই, কয়েকটা বইতে কিন্তু ভুল ছিল, এখন যদি বা সংশোধন করছে। আমরা দেখেন ছোটবেলা আমরা কিছু কিছু বইতে আমরা পাবো বা পাই, এখনো পাই অনেক জায়গায় লেখা আছে এরকম, রুলস টাইপের লেখা আছে এরকম যে ভগ্নাংশের ক্ষেত্রে ওয়ান হলে ভার্ব সিঙ্গুলার, আর ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকলে ভার্ব প্লুরাল হয়। এভাবে কিন্তু আমরা শিখাচ্ছি। তার আমাদের বইতে উদাহরণ ছিল এরকম, 1/3 of the furniture, ঠিক আছে, has oblique have been sold, লেখা আছে এরকম। তাহলে 1/3 of the furniture অথবা ফার্নিচার অথবা ফার্নিচার্স, এখানে লিখি ফার্নিচার্স, has অথবা have been sold, ঠিক আছে, এটা একটা প্রথম নিয়ম। আবার আমি সেম সেন্টেন্সটা যদি এখানে লিখি 2/3 of the, এখানে সেম জিনিসটা লিখি ফার্নিচার অথবা ফার্নিচার হ্যাজ অথবা হ্যাভ বিন সোল্ড। এবার আসেন যারা এভাবে মুখস্থ করছেন, ওয়ান অথবা ভগ্নাংশের ক্ষেত্রে ওয়ান থাকলে ভার্ব সিঙ্গুলার, তারা চোখ বন্ধ করে দিতে হবে, তারা চোখ বন্ধ করে দিবে হচ্ছে হ্যাজ, মানে এটাকে দিবেন, কারণ ওয়ান আছে ভগ্নাংশের শুরুতে, তাহলে সিঙ্গুলার হ্যাজ বসবে। ওয়ান ব্যতীত যদি কি হয়, ওয়ান ব্যতীত যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে প্লুরাল হয়, যারা এভাবে মুখস্থ করেন তারা দিবে কি হ্যাভ। এভাবে দিছেন কিনা কোনো সময় বা কখনো কেউ পড়ছেন কিনা এভাবে, ঠিক আছে, কারণ অনেকেই কিন্তু এভাবে কিন্তু শিখে আসে। এখন যারা এভাবে শিখছেন তাদের উত্তর কিন্তু একটা কারেক্ট, একটা কিন্তু ভুল। তার মানে 1/3 কিন্তু ঠিক আছে, এখানে একটা কিন্তু ভুল করছে যারা এভাবে শিখছে যে ভগ্নাংশের ক্ষেত্রে ওয়ান থাকলে সিঙ্গুলার, ওয়ান ব্যতীত অন্য সংখ্যা থাকলে প্লুরাল হয়, ঠিক আছে। তাহলে ভুলটা কোন জায়গায় হয়েছে সেটা হচ্ছে আমরা বইতে ভুল করছে, সেটা আমরা ভুল শিখছি। যারা মানে বই মুখস্থ করার ট্রাই করেন, কিন্তু মাথা রাখবেন ভগ্নাংশ যাই থাকুক না কেন আমার পরবর্তীতে নাউনটা দেখতে হবে। দেখেন তো আমাদের রুলসে কি লেখা আছে বলেন তো একটু পড়েন তো। বাক্যের শুরুতে শতকরা, ভগ্নাংশ, তারপর হচ্ছে অল অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, হাফ অফ, রেস্ট অফ, বোথ অফ, মেনি অফ, a lot অফ, সাম অফ, এই শব্দগুলো যদি থাকলে তাদের পরবর্তী নাউন বা প্রনাউন অনুযায়ী ভার্ব নির্ধারণ হয়, তাদের পরবর্তী সেগুলো অনুযায়ী হয় কিন্তু বলি নাই, বলছে তাদের পরবর্তী নাউন বা প্রনাউন অনুযায়ী। তাদের পরবর্তী নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন আপনারা জিনিসটা দেখেন, তাহলে আমরা কি বলছি, আমরা বলছি কি এখানে বলছি তাহলে ওয়ান ভগ্নাংশ আছে, এখানেও ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ থাকলে তাদের পরবর্তী নাউন বা প্রনাউনের উপর নির্ভর করবে। এখন তাদের পরবর্তী নাউন আছে ফার্নিচার নাকি ফার্নিচার্স হবে। প্রথম কথা হচ্ছে নাউনটাকে আমার আইডেন্টিফাই করতে হবে, কারণ ভার্ব তো হচ্ছে কি আমরা প্রথম সাবজেক্টের ক্লাসে দেখে আসছি, সেটা হচ্ছে ভার্বের আগ পর্যন্ত যা হচ্ছে তাই সাবজেক্ট, তার মানে এখান থেকে পুরো জিনিসটা হচ্ছে সাবজেক্ট দুইটা সেন্টেন্সেই। তাহলে এখন বলেন তো কেউ একজন বলতো ফার্নিচার হবে না ফার্নিচার্স হবে, বলেন। প্রথম হচ্ছে আমরা নাউন হিসাব করি, ফার্নিচার হবে না ফার্নিচার্স হবে। বলেন ফার্নিচার হবে না ফার্নিচার্স হবে। আমি আবার বলছি কনফিউশন থাকলে লিখে দেন, বা বলতে না পারলে লিখে দেন যে আপনারা মানে বুঝেন না, বা যদি আনসার কোনটা হবে সেটা জাস্ট লিখে দেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আসলে চুপ করে থাকলে আসলে মানে ক্লাস মানে বোঝা যায় না যে আসলে আপনারা কি বুঝতেছেন বা কতটুকু বুঝতেছেন। দেখেন 1/3 অফ দ্য ফার্নিচার না ফার্নিচার্স, তাহলে আমরা নাউনের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে নাউনের ক্ষেত্রে আমরা সবসময় জানি হচ্ছে নাউনের ক্ষেত্রে কিছু শব্দ আছে যেগুলো অল টাইম সিঙ্গুলার হয়। যেমন আমরা বাংলা যখন পুরুষবাচক শব্দ পড়ছিলাম, ঠিক আছে, তখন আমরা কিছু শব্দ পড়ছি না যেগুলো অল টাইম পুরুষ হয়, যেগুলো অল টাইম স্ত্রীবাচক হয়। এখানেও সেম জিনিস হচ্ছে, কিছু নাউন আছে যে নাউন গুলা অল টাইম সিঙ্গুলার, কিছু নাউন আছে অল টাইম প্লুরাল, এরকম কিছু নাউন আছে। সেখানের মধ্যে একটা অন্যতম শব্দ হচ্ছে ফার্নিচার। ফার্নিচার শব্দটা কখনোই প্লুরাল ফর্ম হয় না, মানে কখনোই সেটার সাথে এস বা ইএস আমরা যুক্ত করতে পারবো না, ঠিক আছে। তার মানে আমরা সেটা অল টাইম কি করতে, সেটা অল টাইম আমাকে ফার্নিচার করতে হবে এবং অল টাইম সেটা সিঙ্গুলার ভার্ব নিবে,
ঠিক আছে। আর আমরা রুলস অনুযায়ী কি বলছি, রুলস অনুযায়ী বলছে হচ্ছে যেহেতু আমার এখানে প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট, সো আর প্রিপোজিশনের আগে কি আছে, ভগ্নাংশ আছে। ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের পরবর্তী নাউনের উপর নির্ভর করে আমাদের পরবর্তী ভার্বটা নির্ধারণ হবে। পরবর্তী নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হয় সিঙ্গুলার, পরবর্তী নাউনটা যদি হয় প্লুরাল ভার্ব হয় প্লুরাল ফর্ম। তাহলে যেহেতু আমার ফার্নিচার শব্দটা সিঙ্গুলার, দুটো জায়গায় সিঙ্গুলার, তাহলে আমাদের সব দুটো জায়গায় হবে কি প্লুরাল। তাহলে যারা মুখস্থ করে আসছেন যে ওয়ান থাকলে সিঙ্গুলার, ওয়ান ব্যতীত অন্য অন্য সংখ্যা থাকে প্লুরাল, তাহলে আজকে থেকে শুধরাই নেন, ওয়ান থাকুক আর টু থাকুক বা থ্রি থাকুক বা 50 থাকুক, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমার পরবর্তীতে কোন নাউন আছে, সেটা সিঙ্গুলার নাউন হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ক্লিয়ার? এই ভুলটা কিন্তু আমরা অনেকেই কিন্তু করে আসছি এবং এবং করবো, অনেকেই করবো সাধারণত। তাহলে আমরা যদি দেখি আমাদের রুলস এর মধ্যে 1/3 অফ দ্য ম্যাঙ্গো হ্যাজ বিন রোটেন, তাহলে আমরা উত্তর বলবো কি, আমরা উত্তর বলবো হচ্ছে এখানে কি, যেহেতু আমাদের কি আছে 1/3 আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে হ্যাজ বসাই দিতে পারি। কিন্তু আসলে মেইন কথা হচ্ছে আমাদেরকে প্রিপোজিশনের পরবর্তীটা দেখতে হবে, কারণ এটা ভগ্নাংশ আছে। তাহলে দ্য ম্যাঙ্গো যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে হ্যাজ বিন রোটেন। 2/3 অফ দ্য ওয়ার্ক, তাহলে ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার ফর্ম, যেহেতু সিঙ্গুলার সব ভার্ব হবে সিঙ্গুলার, এখানে টু এর জন্য কিন্তু ভার্ব নির্ধারণ হবে না। 60% অফ মাই ইনকাম, তাহলে 60% অফ মাই ইনকাম, তাহলে পার্সেন্টেজ আছে কিনা, শতকরা আছে কিনা, শতকরা যেহেতু আছে, আমার ইনকাম, ইনকাম শব্দটা হচ্ছে সিঙ্গুলার, সো যেহেতু সিঙ্গুলার সো আমাকে এখানে গোস বসাইতে হবে, গো আর বসানো যাবে না। কারণ কি, কারণ মাই ইনকাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করছে এখানে, তাহলে কি হবে, গোস হবে, গোজ অন বাইং ফুড। বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এই সকল শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সাধারণত তাদের প্রিপোজিশনের পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব নির্ধারণ হয়। 6 নাম্বার যদি বুঝতে পারেন, 7 নাম্বার কিছুই না, 7 নাম্বার হচ্ছে জাস্ট তার একটু উল্টা দিক, আর কিছুই না। দেখেন 7 নাম্বারটা যদি আমরা যদি দেখি, আগের নিয়মের শব্দগুলো, সেটা বলেছেন 6 নাম্বারের রুলস গুলো যদি 6 নাম্বার শব্দগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে 7 নাম্বার কিন্তু এমনি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন তো, আগের নিয়মের শব্দগুলো ব্যতীত ইংরেজি ভাষার প্রায় সকল প্রিপোজিশন যুক্ত ফ্রেজ সাবজেক্টের আগের নাউন অনুযায়ী বসে। কথাটা দেখেন, খেয়াল করেন, আমরা এখানে বলছি কি, পার্সেন্টেজ থাকলে বা আপনার যদি ফ্র্যাকশন থাকে বা মোস্ট অফ, অল অফ, সাম অফ, রেস্ট অফ, ঠিক আছে, আ লট অফ, এই শব্দগুলো থাকলে তারপরে নাউন বা প্রনাউন অনুযায়ী করতে হবে। এখন বললাম কি, যদি 7 নম্বরে যেটা বলছি, 7 নম্বরে বলছি কি, 7 নম্বরে বললাম যে হচ্ছে যদি 6 নাম্বারের শব্দগুলো ব্যতীত যদি কোনো যদি সেন্টেন্স হয়, তাহলে সাধারণত তাদের পূর্বের নাউন অনুযায়ী করতে হবে। যেমন ধরেন দেখেন, আমি যদি বলি দা, আমি দুইটা বাক্য লিখি, দা কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ইজ অবলিক আর গুড। আমি আজকে কিন্তু মানে মানে পড়াবো অল্প, যা পড়াবো তাই ভালোভাবে পড়াবো। দ্য কোয়ালিটিস অফ ম্যাঙ্গোস ইজ অবলিক আর গুড। দেখেন দুটা বাক্য একই এবং দুটো বাক্যের পরবর্তী অংশগুলো, প্রিপোজিশনের পরবর্তী অংশগুলো সবগুলা একই। ঠিক আছে, এখানে ইজ অবলিক আর যে কোনো একটা হবে, এখানে ইজ অবলিক আর যে কোনো একটা হবে। এখন 6 নাম্বার রুলসটা যদি বুঝতে পারেন, 7 নাম্বার রুলস একদম ক্লিয়ার হয়ে যাবে বলছি। তাহলে দেখেন তো 6 নাম্বার রুলসের যে শব্দগুলো ছিল, 7 নাম্বার রুলসে যে কোয়ালিটি কে 6 নাম্বার রুলসে ছিল বা কোয়ালিটিস কে ওই শব্দ ছিল না। তাহলে যেহেতু 6 নাম্বারের শব্দগুলো এখানে নেই, তার মানে আমাকে বুঝতে হবে এটা পরবর্তী নাউন অনুযায়ী কখনোই হবে না। তার মানে কি বলছি, 7 নাম্বারে বলছি কি, 7 নাম্বারে বলছি 6 নাম্বারের শব্দগুলো ব্যতীত ইংরেজি ভাষার যে কোনো প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রিপোজিশনের আগের নাউন অনুযায়ী করতে হবে। তাহলে দেখেন তো, তার মানে এখানে যদি ম্যাঙ্গোস অনুযায়ী করতাম, তাহলে আমরা সব জায়গায় কি বসাতাম, আর বসিয়ে দিতাম, কারণ ম্যাঙ্গোস হচ্ছে প্লুরাল, আমরা আর বসিয়ে দিতাম। তাহলে দুটো বাক্যই তো যদি আর বসিয়ে দিই, তাহলে ডিফারেন্সটা কোথায় থাকলো? তাহলে ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, যেহেতু এই কোয়ালিটি শব্দটা কিন্তু 6 নাম্বার রুলস এর মধ্যে শব্দগুলোর মধ্যে পড়তেছে না, তার মানে আমার এখানে অবশ্যই কি করতে হবে, ম্যাঙ্গো অনুযায়ী না, আপনাকে অবশ্যই এই কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনাকে কি করতে হবে, আনসারটা তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা এই কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমরা কিন্তু সেন্টেন্স বসাবো, কি অনুযায়ী বসাবো না, আমরা কিন্তু এখানে ম্যাঙ্গোস অনুযায়ী কিন্তু আমরা বসাবো না। তাহলে কোয়ালিটি অনুযায়ী দিয়ে যদি বসায়, তাহলে কোয়ালিটি অফ ম্যাঙ্গোস, তাহলে কোয়ালিটি সিঙ্গুলার না প্লুরাল, তাহলে কোয়ালিটি হচ্ছে সিঙ্গুলার, এখানে প্লুরাল আছে সেটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখানে সিঙ্গুলার আছে কিনা। ঠিক আছে, এখন কখন আমরা নাউনের অর্থাৎ প্রিপোজিশনের আগের নাউন অনুযায়ী দেখবো, যখন আমরা দেখবো যে 6 নাম্বার রুলসের শব্দগুলো নাই, তখন আমরা যখন দেখতেছি সেটা সিঙ্গুলার, আমরা এখানে ভার বসাবো সিঙ্গুলার, এখানে এটা হবে, এটা হবে না, দাঁড়ান একটু আন্ডু করি, হ্যাঁ
তাহলে এখানে কি বসাবো আমরা? এখানে আমরা বসাবো ইজ। আবার যখন এখানে কোয়ালিটিস প্লুরাল ফর্ম, ম্যাঙ্গোস প্লুরাল ফর্ম তো আগে থেকে আছে, সেখানে কোয়ালিটিস প্লুরাল ফর্ম, তাহলে আমরা এখানে বসাই দেবে কি আর। বুঝতে পারছেন? এখানে কিন্তু দুইটাই ছিল হ্যাজ, কিন্তু এখানে দুটো, একটা ইজ একটা আর। আর হচ্ছে কেন? ওই নাউন অনুযায়ী। বুঝতে পারছেন? এখানে নাউন অনুযায়ী কিন্তু জিনিসটা হচ্ছে। এখন দেখেন তো, বুঝতে পারছেন? এখন আমরা যদি ধরেন এই জায়গায় আমরা যদি এখন যদি করি, আমি এগুলো সব কেটে দিই, আমরা যদি এখানে যদি সেন্টেন্স রাইট কারেকশন আকারে যদি দেয়, তাহলে আপনাকে কি দিবে? আপনাকে একটা অপশন এরকম দিবে, দা কোয়ালিটি অফ ম্যাঙ্গো ইজ গুড, মানে কারেকশন অনুযায়ী যদি আপনাকে দিবে দা কোয়ালিটি অফ ম্যাঙ্গো ইজ গুড। আর একটা অপশন দিবে এরকম, এটা নাম্বার অপশন, এটাকে আমি বি নাম্বার অপশন ধরি। তাহলে দা কোয়ালিটি অফ ম্যাঙ্গো ইজ গুড অপশন। ধরেন আরেকটা দিচ্ছে এরকম, দা কোয়ালিটিস অফ ম্যাঙ্গোস ইজ গুড, বি নাম্বার অপশন। সি নাম্বার অপশন, the quality of mangoes are good। কারেকশনের ক্ষেত্রে এগুলো এভাবে আসে। তারপর দিচ্ছেন ধরেন ডি নাম্বারে দিছে the quality of mangoes is good। ঠিক আছে? তাহলে আমরা এখন কিন্তু খুব সহজে কিন্তু আমরা এখন বুঝতে পারবো যে আমাদের উত্তর আসলে কোনটা হবে। কারণ কি? আমরা একটু আগে ব্যাখ্যা করে আসছি। তার মানে কি? the quality of mangoes, এখন যারা এখানে দেখবেন কারেকশন মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে কিন্তু খেয়াল করতে হবে যে কি বলা আছে, কি বলতেছে এখানে, আপনাকে কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড চিন্তা করতে হবে। দেখেন তো, যারা এভাবে মুখস্থ করে যে প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রিপোজিশনের পূর্ববর্তী নাউন অর্থাৎ 6 নাম্বার 6 নাম্বার শব্দগুলো না থাকলে তার পূর্বে নাউন অনুযায়ী হয়, তাহলে নাউন আছে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। চোখ বন্ধ করে এটা বসাতে, আর এগুলো একটাও পড়ে না। আপনারা অনেকে কিন্তু এভাবে করেন। প্রথম এ নাম্বার উত্তর পাই গেছেন, মানে এ নাম্বার মোটামুটি মিলে গেছে, আপনারা বাকি 3টে অপশন টোটালি আপনারা টাচ করেন না। ঠিক আছে? এই ভুলটা কিন্তু করতে হবে। কারেকশন যখন আসবে তখন আপনাকে অবশ্যই 4টা অপশন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে পড়তে হবে। ঠিক আছে? তার মানে কি এটা উত্তর হবে না? কেন হবে না? কারণ এখানে কোয়ালিটি আছে কিন্তু এখানে ম্যাঙ্গোস নাই তো। তাহলে মানে এখানে আমরা আরেকটা রুলস পাচ্ছি, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে মনে রাখবেন প্রিপোজিশনের পরের নাউনটা অবশ্যই অবশ্যই প্লুরাল ফর্ম করতে হবে। অর্থাৎ এই জাতীয় মানে হচ্ছে এই 6 নাম্বার 7 নাম্বার রুলসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কি করতে হবে? আপনাকে নাউনটা প্লুরাল করতে হবে। বুঝতে পারছেন? যেহেতু পরের নাউন অনুযায়ী ভার্ব নির্ধারণ হয় না, এখানে অবশ্যই ভার্ব করতে হবে। কিন্তু 6 নম্বরে কি হবে? 6 নম্বরের ক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলারে হতে পারে, আপনার প্লুরালে হতে পারে, যদি 6 নম্বর রুলস অনুযায়ী হয়। অর্থাৎ ওই ফ্র্যাকশন বা আপনার যদি পার্সেন্টেজ, তারপর হচ্ছে মোস্ট অফ, সাম অফ, অল অফ এগুলো যদি থাকে, তখন কিন্তু এখানে সিঙ্গুলার প্লুরাল যে কোনো একটা হতে পারে। কিন্তু ওই 6 নম্বর রুলস এর মধ্যে পড়ে না, প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট কিন্তু 6 নম্বর রুলস এর মধ্যে পড়ে নাই, তখন আপনাকে বুঝতে হবে এটা অবশ্যই অবশ্যই কি করতে হবে? আপনাকে প্লুরাল করতে হবে। তার মানে এটা উত্তর হবে না। আবার তাহলে এখানে কি আসবে? দা কোয়ালিটিস অফ ম্যাঙ্গোস ইজ গুড, এটা তো আপনি সবার আগে দেখবেন, যেহেতু ম্যাঙ্গোস, আপনারা কিন্তু এটা অনেকেই কিন্তু খেয়াল করেন না, কোয়ালিটিস ম্যাঙ্গোস প্লুরাল, এটা ইজ আছে, তাহলে হবে না। চোখ বন্ধ করে ক্রস দিয়ে দিচ্ছেন। দা কোয়ালিটি অফ ম্যাঙ্গোস আর গুড। তাহলে এখানে আবার যারা ম্যাঙ্গোসটাকে সাবজেক্ট হিসেবে ধরবে, তারা কিন্তু আর দিবে, তার মানে তারাও কিন্তু উত্তর এটা ধরবেন। যারা ম্যাঙ্গোসকে মানে সাবজেক্ট হিসেবে কাউন্ট করবেন, তারা কিন্তু কোয়ালিটিকে কাউন্ট করবেন না, যেহেতু প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট। সব প্রিপোজিশনের ক্ষেত্রে এই 6 7 নাম্বার রুলস কিন্তু দেখতে হবে কি আছে আগে পরে। তাহলে যেহেতু এটা কোয়ালিটি আছে শুরুতে, তাহলে এটা আর আছে, তাহলে এটা আনসার হবে না। তাহলে এখানে সব জায়গার মধ্যে এটাই হচ্ছে আনসার, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ইজ গুড। বুঝতে পারছেন? তাহলে কারেকশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু গ্রামারটা কিন্তু অ্যাকুরেট আপনাকে জানতে হচ্ছে। এখানে কিন্তু আপনি কিন্তু যদি মানে মোটামুটি যদি মানে 2 নাম্বারই করেন, মানে হচ্ছে কম জানেন, তাহলে এখানে কিন্তু কারেকশন আনসার করতে কিন্তু আপনার কষ্ট হবে। সেখানে দেখবেন অনেকে বলে বা পিন পয়েন্ট এরর পারি না, পিন পয়েন্ট এরর মানে মিলাতে পারতেছে না, কোনটা উত্তর হবে বুঝতেছে না, বা কারেকশন কোনটা হবে বুঝতেছে। কেন? কারণ তাদের বেসিকেই সমস্যা। বেসিক যদি ক্লিয়ার থাকে, আপনার যেভাবে দিক, আপনার কিন্তু জিনিসটা কিন্তু আপনি আনসার ঘুরে মানে মিলাইতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে কেন জিনিসটা হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে আসি, তাহলে এখানে সেম জিনিস, দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। তাহলে কেন ইজ এলো? কারণ এই যে 6 নাম্বার রুলসের শব্দগুলো নাই, তাহলে এখানে কালার আছে, কালার যেহেতু সিঙ্গুলার সেখানে ইজ বসছে, আই কিন্তু প্লুরাল ফর্ম। ঠিক আছে? দ্য ম্যাঙ্গোস অফ দ্য বাস্কেট, ঠিক আছে, দ্য ম্যাঙ্গোস অফ দ্য বাস্কেট ওয়ার রোটেন, তাহলে ম্যাঙ্গোস হচ্ছে প্লুরাল, সেখানে এখানে ওয়ার বসছে। ক্লিয়ার? 6 নাম্বার আর 7 নাম্বার। এরপর দেখেন 8 নাম্বারে, 8 নাম্বার আছে কি? 8 নাম্বারের শব্দগুলো আপনারা এভাবে লিখবেন না খাতায়। ঠিক আছে? আমি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে আপনারা লিখবেন। 8 নাম্বার, 8 নাম্বার রুলসের মধ্যে আপনারা এভাবে লিখবেন, সেটা হচ্ছে এভরি, সাম,
এনি নো। ঠিক আছে, তাহলে কি কি বললাম, এভরি, সাম, এনি, নো, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি একটা শেপ নিই, সেকেন্ড ব্র্যাকেট কই, থার্ড ব্র্যাকেট লাগবে, হ্যাঁ, আপনারা খাতায় এভাবে লিখবেন। যদি কোনো অর্থাৎ এভাবে যদি থাকে, কোনো সেন্টেন্স যদি এভাবে যদি থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, এদের পরে যদি কি থাকে, এদের পরে যদি অর্থাৎ এভরি পরে, ঠিক আছে, এগুলোর পরে যদি আমরা যদি বলি, ধরেন আমি এখানে বললাম বডি ওয়ান থিং, এই শব্দগুলো যদি থাকে, তার মানে এখানে কয়টা শব্দ, এখানে কিন্তু টোটাল 12টা শব্দ হয়েছে। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং। তার মানে কত, এখানে 4টা, এখানে 3টা, তার 3 4 12টা, তার মানে এখানে 12টা শব্দ। আবার আরো কিছু শব্দ আছে, সেটা হচ্ছে ইচ, এভরি, ইদার, নিদার বা আইদার নাইদার, যে যেভাবে বলেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে কয়টা শব্দ পাচ্ছি, টোটাল কিন্তু 16টা শব্দ পাচ্ছি। কি কি, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এই 12টা শব্দ প্লাস ইচ, এভরি, ইদার, নিদার যদি বাক্যের যদি সাবজেক্ট আকারে বসে, তাহলে পরবর্তী ভার্ব অল টাইম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে অ্যাজ বাই যোগ করতে হবে। ঠিক আছে, তার মানে আমার বলছি, এই 16টা শব্দ যদি কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট আকারে বসে, তাহলে পরবর্তী ভার্বের অবশ্যই অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট হলে, অবশ্যই আপনাকে ভার্বের সাথে অ্যাজ বাই যোগ করতে হবে। খেয়াল করেন তো আমরা এভাবে সেন্টেন্স গুলো লিখি কিনা, যে এভরিবডি রেসপেক্ট অথবা রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান। তাহলে আমরা কোনটা করি, আমরা কি রেসপেক্ট বসাই নাকি রেসপেক্টস বসাই? তাহলে এভরিবডি আমরা বলি এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে। আবার বলি কি, এভরি মাদার লাভ নাকি লাভস হার চাইল্ড, আমরা কি বসাই, আমরা এখানে কি লাভ বসাই না লাভস বসাই? তাহলে দেখেন তো এভরি শব্দটা আছে কিনা, তাহলে এভরি বডি, তাহলে এখান থেকে যে এভরি বডি আছে কিনা, এভরি বডি আছে, তাহলে এভরিবডি রেসপেক্টস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে অ্যাজ বাই যোগ করতে হয়। ঠিক আছে, উত্তর হবে এটা। এভরি মাদার, তাহলে এভরি শব্দটা আছে কিনা, এই যে দেখেন সিঙ্গুলার, সিঙ্গেল এভরি এগুলো কিন্তু নাই, বডি, থিং, ওয়ান নাই, কিন্তু এভরি শব্দটা আছে, এর সাথে একটা নাউন বসে, সমস্যা নেই। ঠিক আছে, সিঙ্গেল বসবে আর কোনো একটা নাউন বসুক, কোনো প্রবলেম নাই। তাহলে এভরি বসছে, সেটা কি হবে, সেটা অবশ্যই ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কি করে, ভার্বের অ্যাজ বাই যোগ হবে। তাহলে এখানে আনসার হবে কি, লাভস। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখি, এই জিনিসগুলো বুঝতে অনেক সমস্যা না, লেখার সময় আপনারা ওভাবে লিখুন যেভাবে আমি লিখছি। তাহলে দেখেন তো, ইচ অফ দ্য বয়, কোথায়, each of the boy and each girl has finished the assignment। তো এখানে হ্যাজ কেন বসালাম, তাহলে হ্যাজ বসালাম কেন, কারণ দেখেন তো ইচ বয় প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকারা, কারণ প্রনাউন যখন পড়বো তখন আমরা দেখবো ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, যেটা নাউনকে আলাদা আলাদা ভাবে প্রকাশ করে। এটা আমরা প্রনাউনে গেলে ইচ কেন সেটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ বলতে, সেটা আমরা পরে দেখবো। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ ফিনিশ, কারণ এখানে ইচ শব্দটা কিন্তু আছে, আমরা একটু আগে শিখে আসছি, সেটা কি এভরি, ইচ, ইদার, নিদার, এই শব্দগুলো কিন্তু আলাদা আলাদা বসতে পারে। তাহলে সেখানে আমরা কি বসাবো, ভার্ব সিঙ্গুলার বসাবো। সামথিং ওয়াজ আন্ডার দ্য হাউস, ঠিক আছে, তাহলে সামথিং আছে, সামথিং, তাহলে সামথিং যেহেতু আছে, তাহলে আমরা কি করবো, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে আমরা কি বসাবো, সেটা সিঙ্গুলার ফর্ম বসাবো, তাহলে ওয়াজ বসাবো। ক্লিয়ার? এরপরে দেখেন আমরা যদি বলি, এরপরে রুলসে যাই, 9 নাম্বার, আজকে বেশি শিখবো না, আজকে 10 11 বা যতটুকু আছে দেখি প্রথম দিকে শেষ করাবো। ইচ অফ দা, ওয়ান অফ দা, ইদার অফ দা, নিদার অফ দা ইত্যাদি থাকলে নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে কি বলছি, ইচ, এভরি, ইদার, নিদার একটু আগে বলছি, সেগুলো সেন্টেন্সে থাকলে ভার্ব অল টাইম সিঙ্গুলার হবে। এখানে আবার খেয়াল করেন তো, আমরা একটা জিনিস দেখে আসি একটু, মানে রুলস গুলো আসলে কোন জায়গায় লাগতেছে। আমরা জানি ভার্ব কতটুকু হয়, ভার্ব হয় হচ্ছে, অর্থাৎ ভার্ব বলতেছি, সাবজেক্ট কতটুকু, সাবজেক্ট হচ্ছে ভার্বের আগ পর্যন্ত, তাহলে আমরা ধরলাম ভার্বের আগ পর্যন্ত সাবজেক্ট। তাহলে মানে এখানে নিদার অফ দ্য গার্লস এতটুকু পর্যন্ত সাবজেক্ট, এটা সাবজেক্ট, এখান থেকে ভার্ব শুরু। ঠিক আছে, এখানে এখানে ভার্ব শুরু, ভার্ব তৈরি। তাহলে সাবজেক্ট পজিশনে কি আছে, এখন দেখেন সাবজেক্টটা কি অনুযায়ী সাবজেক্ট, এটা দেখেন সাবজেক্ট আছে প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট। তাহলে আমরা 6 নম্বরে পড়ে আসছি, প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে যদি কি থাকে, আমরা কি থাকে, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ,
তারপর হচ্ছে ওয়ান অফ, সাম অফ, তারপর হচ্ছে মোস্ট অফ, মেজরিটি অফ, রেস্ট অফ, এই শব্দগুলো যদি থাকে, অল অফ, এই শব্দগুলো যদি থাকে, তাহলে পরবর্তী নাউন অনুযায়ী করতে হবে। তাহলে দেখেন তো এই নিদার কি ওই সব 6 নাম্বার রুলসের শব্দগুলোর মধ্যে পড়তেছে? পড়তেছে না। যেহেতু ওই শব্দগুলোর মধ্যে পড়তেছে না, আমাদের ভার্ব আমাদের কি করতে হবে? তাহলে 7 নাম্বার রুলসে যেতে হবে। 7 নাম্বার রুলসে বলা আছে কি, যেহেতু 6 নাম্বার রুলসের মধ্যে পড়ে না, তার মানে অবশ্যই প্রিপোজিশনের আগের নাউন অনুযায়ী ভার্ব নির্ধারণ করতে হয়। তাহলে দেখেন আমরা বলছিলাম কিনা, যদি 7 নাম্বার রুলসের যদি হয়, তাহলে বুঝতে হবে পরের নাউন অবশ্যই কি হবে? প্লুরাল ফর্ম হবে। তাহলে প্লুরাল ফর্ম আছে, তাহলে এটা অনুযায়ী সাবজেক্ট ভার্ব নির্ধারণ হবে না, প্রিপোজিশনের আগেরটা অনুযায়ী হবে। তাহলে আমরা একটু আগেই শিখছি, ইদার নিদার যদি সাবজেক্ট আকারে বসে, ভার্ব কি হয়? অল টাইম সিঙ্গুলার হয়। সেখানে আমরা এখানে ওয়াজ বসাবো। হ্যাভ হ্যাজ থাকলে আমরা হ্যাজ বসাবো। যদি গো গোস থাকে, তাহলে আমরা সেখানে গোস বসাবো। বুঝতে পারছেন? এখন ওয়ান অফটা একটু করে খেয়াল করেন, ওয়ান অফটা কিন্তু অল টাইম কিন্তু সিঙ্গুলার ভার্ব নির্ধারণ করে। ঠিক আছে? সো দেখেন 6, 7, 8, 9 সবগুলো কিন্তু একটা একটার সাথে কিন্তু মানে রিলেশন আছে। আমি সেই জন্য সবগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি কিন্তু বুঝে আসতেছি, যাতে আপনারা একটার পর একটা যাতে ধাপে ধাপে বুঝতে পারেন। ঠিক আছে? এরপর আমরা দেখি আর কয়টা আছে, দেখি আর বেশিক্ষণ পারবো না। হ্যাঁ, ইচ। ইচ যদি কখনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশিত করে, তখন ভার্ব প্লুরাল হয়। খেয়াল করেন তো কিভাবে বুঝবেন যে এইচ প্লুরালকে নির্দেশ করতেছে? দেখেন তো আমরা এতক্ষণ যা বলছি সব জায়গায় এইচ কিন্তু বাক্যের শুরুতে আছে, কিন্তু এই ইচ শব্দটা যদি কোনো একটা প্লুরাল সাবজেক্টের পরপর গিয়ে যদি বসে, অর্থাৎ ইচ যদি কোনো একটা যদি প্লুরাল সাবজেক্টের পরে গিয়ে যদি বসে, তাহলে অবশ্যই অবশ্যই সেটার ভার্ব প্লুরাল ফর্ম করতে হবে। যদি ইচটা যদি আমার যদি এইখানে থাকতো শুরুতে, এবং সেটা পিপল হতো, পিপল মানে হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? যদি পিপল হতো, তাহলে ইচ পিউপিল, তাহলে এখানে আমরা হ্যাজ বসাইতাম। যেহেতু ইজটা বাক্যের শুরুতে নাই, ইজটা কোথায় আছে? ইজটা হচ্ছে কোন একটা নাউনের, প্লুরাল নাউনের পরে। তার মানে সে কি করছে? সে প্লুরাল নাউনটাকে কিন্তু সে ইন্ডিকেট করছে। তার মানে যেহেতু শুরুতে নাই, কোন একটা প্লুরাল সাবজেক্টের পরে আছে, তার মানে অবশ্যই ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে? তাহলে আবার আমরা আসি পরেরটাতে যাই, দেখি পরে কি আছে আসলে। দেখি, হ্যাঁ, নান এবং নো এর পরবর্তী, নান এবং নো এর পরবর্তী নাউন প্রোনাউনে যে ভার্ব বসে, অর্থাৎ নান এবং নো এর পরে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। সহজ জিনিস। কি বললাম? নান এবং নোকে চিন্তা করতে হবে। নান এবং নো এদের পরবর্তী নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে দেখেন তো, নান অফ দ্য কাউন্টারফিট মানি, তাহলে নান অফ দ্য কাউন্টারফিট মানি, তাহলে এখানে কি আছে? হ্যাজ হবে না হ্যাভ হবে? তাহলে হ্যাজ হবে, কারণ কি মানি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আনকাউন্টেবল নাউন এখানে মানি। আর আমরা যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্বের সিঙ্গুলার ফর্মে হয়, কখনো প্লুরাল ফর্ম হয় না। তাহলে নান অফ দ্য কাউন্টারফিট, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাই 6 নাম্বার রুলসে তো এটা ছিল না, তাহলে এখানে কেন এটা অনুযায়ী বসে? সেই না, 11 নাম্বার রুলস অনুযায়ী করাইছি। তাহলে নান এবং নোটা কিন্তু মাথা রাখবেন, এটা কিন্তু 6 নাম্বার রুলস অনুযায়ী কিন্তু বসতেছে না। কেন? এটা কিন্তু 6 নাম্বার রুলস এর মধ্যে পড়তেছে না। বুঝতে পারছেন? বা চাইলে আপনি ফেলে দিতেও পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেমটা হবে কোথায় জানেন? এই নোর ক্ষেত্রে। দেখেন, নোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট নাই, সেজন্য আপনি 6 নম্বরে কিন্তু আমি সেটা বসাইতে পারতেছি না। তার মানে নান এবং নো প্রিপোজিশন যুক্ত হোক আর প্রিপোজিশন ছাড়া হোক, দেখতে হবে এই নান এবং নো এর পরে নাউনটা কি আছে। নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন এখানে আছে নান অফ দ্য স্টুডেন্টস আছে, প্লুরাল ফর্ম আছে, তার মানে এখানে হ্যাভ হবে, হ্যাজ হবে না। নো এক্সাম্পল, নো এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে সিঙ্গুলার, সেটা ইজ হবে। নো এক্সাম্পলস প্লুরাল ফর্ম আছে, তাহলে সেখানে এখানে আর হবে। ক্লিয়ার? তারপরে দেখি আবার কতটুকু যেতে পারি। দাঁড়ান আমি একটু দেখে আসি। 13, 14, 15, 16, এতটুকু শেষ। হ্যাঁ, 16 পর্যন্ত করাবো, এরপরে এগুলা পরে করাবো। দেখেন কত গেছিলাম আমরা? 11তে। হ্যাঁ, 11 গেছি। 12তে দেখেন, 12 নম্বর গুলো আমরা খুব একটা জটিল না। তারপরে আমি একটু লিখে পড়াই, কারণ এটা লিখে পড়ালে আমার 12 তার একসাথে শেষ হয়ে যাবে। দেখেন, অর্থাৎ 12 এবং 13 একসাথে পড়াই। 12 and 13, 13 একসাথে যদি বলি, আমরা এখানে পাবো কি? ইদার পাবো, ডট ডট অর। আচ্ছা, একটু ডট ডট একটু বড় করে নি, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, কিন্তু আমরা জানি। তারপর আছে কি আপনার বাক্যের মধ্যে থাকতে পারে, সেটা হচ্ছে কি অর থাকতে পারে,
অথবা নট থাকতে পারে, সিঙ্গেল। ঠিক আছে, অর্থাৎ ইদার অর, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, বা অর নট যে কোনো ভাবে থাকতে পারে। দেখেন তো এখানে কয়টা কয়টা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, তার মানে এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। তার মানে দেখেন এই অর এবং নর এই শব্দগুলোর পরে আমার আগে পরে দুইটা কিন্তু গ্যাপ আছে। তার মানে আমরা যদি বলি, যদি ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, ঠিক আছে, অর নর এই শব্দগুলোর আগে দুটো যদি সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয়, তার মানে ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, এদের আগে পরে যদি সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে মনে রাখবেন, তাহলে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে কি, এদের পরবর্তী যে ভার্বটা হবে, ভার্ব অল টাইম সিঙ্গুলার হবে। তাহলে কথাটা বুঝেন, কথাটা হচ্ছে কি, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, ঠিক আছে, এগুলোর আগে পরে যদি সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে ভার্ব অল টাইম সিঙ্গুলার। কারণ কি, দুটো নাউনই তো সিঙ্গুলার, তাহলে আমাদের প্লুরাল আসার কথা না। তাহলে যেহেতু দুটো নাউনই সিঙ্গুলার, সব ভার্ব সিঙ্গুলার হবে। যেমন আমরা যদি বলি ইদার রহিম অর করিম, ঠিক আছে, হ্যাজ অবলিক হ্যাভ ডান দিস ওয়ার্ক। তাহলে দেখেন তো, হয় রহিম, নয় হয় রহিম, রহিম অথবা করিম, যে কোনো একজনে কাজটা করছে। তার মানে এখানে যে কোনো সিঙ্গেল একজন পার্সন, হয় রহিম করছে না হয় করিম করছে, যে কোনো একজনকে ইন্ডিকেট করতে হবে। সে দুটাই যেহেতু সিঙ্গুলার নাউন, অল টাইম ভার্ব সিঙ্গুলার। আমরা এখানে কি পাবো, আমরা এখানে হ্যাজ পাবো, হ্যাভ বসাতে পারবো না। বুঝতে পারছেন? তার মানে কি, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, অর নর এর আগে যদি দুটো নাউন থাকে এবং দুটো নাউনে যদি সিঙ্গুলার হয়, ভার্ব অল টাইম সিঙ্গুলার। এটা হচ্ছে প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে, মানে 13 নম্বর নিয়ম হচ্ছে, যদি ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর দুটোর ক্ষেত্রে সিঙ্গুলার হলে তো টেনশন নেই, কিন্তু একটা সিঙ্গুলার একটা প্লুরাল হলে তখন আমরা কোনটাকে ইন্ডিকেট করব? তাহলে একটা যদি সিঙ্গুলার হয়, একটা যে প্লুরাল হয়, সেটা বসানোর একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, অর নর এদের দ্বারা যদি একটা সিঙ্গুলার একটা যে প্লুরাল সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে প্লুরাল সাবজেক্টটা সবসময় দ্বিতীয় সাবজেক্ট হিসেবে বসাতে হয়। আমি আবার বলছি, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নট দ্বারা যদি, বা অর নট দ্বারা যদি একটা সিঙ্গুলার একটা প্লুরাল সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে অবশ্যই অবশ্যই প্লুরাল সাবজেক্টটাকে দ্বিতীয় সাবজেক্ট মানে হচ্ছে অর এবং নরের পরের সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। আর পরের সাবজেক্ট যেহেতু বসাতে হবে, সো পরের সাবজেক্ট অল টাইম প্লুরাল হবে, তাহলে ভার্ব অল টাইম প্লুরাল করতে হবে। তাহলে এখানে আমরা যদি বলি সহজ ভাষায়, একটা সিঙ্গুলার একটা প্লুরাল সাবজেক্ট যদি ইদার অর, নিদার নট দ্বারা বা অর না দ্বারা যদি যুক্ত হয়, তাহলে প্লুরাল সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারণ হবে। প্লুরালটা কোথায় বসবে? অবশ্যই দ্বিতীয় সাবজেক্ট হিসেবে বসাতে হবে। ক্লিয়ার? তাহলে সিঙ্গুলার সবসময় কোথায় বসবে? সিঙ্গুলার সবসময় প্রথম সাবজেক্ট হিসেবে বসবে। এই নিয়ম কিন্তু ব্যতিক্রম হবে না কোনো জায়গায়। ঠিক আছে, সেটা আবার রাইট ফর্ম অফ ভার্বস হোক, সেটা আবার কারেকশন হোক, কারেকশনে কিন্তু এভাবেই দিবে, প্লুরালটা আগে আনবে, সিঙ্গুলারটা পরে নিয়ে যাবে, ভার্ব সিঙ্গুলার দিবে। এটা সিঙ্গুলার আগে, এটা প্লুরাল, ভার্ব সিঙ্গুলার দিবে। কারেকশনে কিন্তু এই অপশনগুলো কিন্তু তৈরি করবে এইভাবেই, মানে নাউন সিঙ্গুলার প্লুরালকে চেঞ্জ করবে, ভার্ব চেঞ্জ করবে কারেকশনের ক্ষেত্রে। তাহলে আমরা দুইটা রুলস পেলাম, সেটা হচ্ছে 12-13 নম্বরের মধ্যে। তাহলে এখন আমরা যদি বলি এখানে ইদার রহিম অর হিজ ফ্রেন্ডস, তাহলে হ্যাজ অবলিক হ্যাভ ডান দিস ওয়ার্ক। তাহলে কি করছে, রহিম এবং তার বন্ধুদের মধ্যে, মানে হয় রহিম না হয় তার বন্ধুরা, যে কেউ এই কাজটা করছে। তারপর এখানে কি বলছি, রহিম হচ্ছে সিঙ্গুলার নাউন আর হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল নাউন। তাহলে কি বলছি, ইদার ডট ডট আর নিদার ডট ডট নাউন দ্বারা যদি সিঙ্গুলার এবং প্লুরাল যদি দুটো সাবজেক্ট যুক্ত করতে হয়, প্লুরালটাকে সবসময় দ্বিতীয় সাবজেক্ট হিসেবে বসাতে হয় এবং সেটা অনুযায়ী ভার্ব নির্ধারণ করতে হয়। যেহেতু হিজ ফ্রেন্ডস হচ্ছে কি, হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল ফর্ম, আমাকে এখানে হ্যাভ বসাইতে হবে, হ্যাজ না বসিয়ে। এখন কারেকশনে কি দিবে, কারেকশন আপনাকে সেন্টেন্স দিবে এই ধরনের, কারেকশন আপনাকে সেন্টেন্স দিবে এরকম, এখানে রহিম দিবে, এখানে দিবে কি, রহিমস ফ্রেন্ডস, রহিম ফ্রেন্ডস অর রহিম। মাথা রাখেন, সাবজেক্টকে পরে নিছে, তার পসেসিভকে আগে নিয়ে গেছে, মানে তার প্লুরালকে আগে নিয়ে গেছে। এটা কিন্তু কখনোই হবে না, এটা কিন্তু কখনোই করা যাবে না নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তাহলে প্লুরালটা সবসময় কোথায় বসবে, এই বাক্যটা কিন্তু হবেই না। বুঝতে পারছেন, এই বাক্যটা আমাদের করা যাবে না। তাহলে আমরা উত্তর করতে হবে কি, সিঙ্গুলার আগে প্লুরাল পরে।
এখন দেখেন 12-13-তে সেম নিয়মটা বলা আছে, নিদার সৌরভ নর হিজ ব্রাদার, তাহলে যেহেতু সৌরভ সিঙ্গুলার, হিজ ব্রাদার সিঙ্গুলার, ভার্ব হবে ইজ। সৌরভ এবং হিজ ব্রাদার যেহেতু সিঙ্গুলার, সো ভার্ব হবে ইজ। 13 নম্বরে দেখেন দুইবার যদি সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট অর নর ইদার অর নিদার নর দ্বারা যুক্ত হয়, তখন প্লুরাল সাবজেক্টটি শেষে বসে এবং ভার্বটি প্লুরাল হয়। তাহলে হি অর হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ড যেহেতু প্লুরাল ফর্ম, তো এখানে কি হবে, এখানে হ্যাভ ডান হবে, হ্যাজ না হয়ে হ্যাভ ডান হবে। ক্লিয়ার? 12-13 নম্বর। 14 নম্বর খেয়াল করেন, 14 নম্বর হচ্ছে as well as with, along with, together with। তাহলে কি কি বলছি শব্দগুলো? শব্দগুলো বলছি হচ্ছে as well as, with, along with, together with, accompanied by, accompanied with, in addition to, followed by, and plus not মানে and no অথবা and not, accustomed with, এক্সক্লুডিং, ইনক্লুডিং, এই শব্দগুলো যদি দুটি নাউন যদি যুক্ত হয়, তাহলে অবশ্যই প্রথম নাউন অনুযায়ী ভার্ব নির্ধারণ হবে। তাহলে খেয়াল করেন তো, মিস্টার রবিন্স অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, ইজ হবে না আর হবে? তাহলে কি বলছি, এই যে এইখানে 14 নম্বর রুলসে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সাধারণত দুটি নাউনকে যুক্ত করবে। তাহলে দুটি নাউনকে যুক্ত করলে তাদের পূর্ববর্তী নাউন অনুযায়ী কি করতে, তাদের পূর্ববর্তী নাউন অনুযায়ী কিন্তু ভার্ব নির্ধারণ করতে হবে। তাহলে তাদের পূর্ববর্তী নাউন আছে কি রবিন্স, আর ওখানে কিন্তু অ্যাজ বাই যোগ আছে বিধায় প্লুরাল বাক্য হিসাব করবে না। নামের ক্ষেত্রে অ্যাজ বাই যোগ থাকলে সেখানে অবশ্যই সেটা সিঙ্গুলার করতে হবে। নাম সবসময় সিঙ্গুলার হয়, যে কোনো ব্যক্তির নাম অ্যাজ থাকুক বা না থাকুক। তাহলে রবিন্স যেহেতু সিঙ্গুলার, আমাদের উত্তর হবে ইজ। ঠিক আছে? এখানে কি আছে, এখানে তার যদি পুরো ফ্যামিলির নাম, পুরো ফ্যামিলির সব মেম্বার যদি থাকে তাও কিন্তু ইজ হবে। কেন? রবিন্স সিঙ্গুলার, সেজন্য আমার এখানে ইজ হবে। ঠিক আছে? এখন যদি এভাবে থাকতো, মিস্টার রবিন্স অ্যান্ড হিজ ওয়াইফ অ্যাকম্পানিড বাই দেয়ার চিলড্রেন, ঠিক আছে, 2 শেপস, 2 ডগস, ব্ল্যাক ক্যাট, এভাবে যদি থাকে, অর্থাৎ তার 14 কিছু বা পুরো গ্রাম প্রতিবেশী সবার নামও যদি থাকে, তখন কিন্তু আমরা কিন্তু প্লুরাল এমনিতেই করতাম। কেন? মিস্টার রবিন্স এন্ড হিজ ওয়াইফ কিন্তু এই অ্যাকম্পানিড বাই এর আগে চলে আসছে, তার মানে এই অংশটা প্লুরাল মানে ভার্ব প্লুরাল, এই অংশটা সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার। এবার পরে কি আছে না আছে আমার দেখার দরকার নেই। বুঝতে পারছেন 14 নম্বরে? তাহলে এবার আসে আমরা পরের রুলস যাই। পরের রুলস হচ্ছে 15 নাম্বার, আর দুটো রুলস এগুলো শুরু করে দিই। বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ, জেরান, ভার্বাল নাউন, পার্টিসিপল এবং ফ্রেজ ব্যবহৃত হলে তারপরে ভার্ব সিঙ্গুলার হয়। তার মানে এখানে বুঝে নেন, সেটা হচ্ছে বাক্যের শুরুতে যদি সাবজেক্ট আকারে যদি ইনফিনিটিভ থাকে বা 2 প্লাস ভার্বের বেস ফর্ম জিরান বা ভার্ব প্লাস আইএনজি, ভার্বাল নাউন, ঠিক আছে, বা জিরান্ডে বলতে পারেন, বা ভার্বকে যে নাউন হিসেবে প্রকাশ করে সেটা যদি বসে, এবং পার্টিসিপল যদি বসে, ফ্রেজ বসলে তার পরের ভার্ব সবসময় সিঙ্গুলার করতে হয়। যেমন বাইং ক্লথস, ইজ অবলিক আর, তাহলে এখানে কি হবে, বাইং ক্লথস। খেয়াল করেন তো, বাইং আইএনজি দ্বারা শুরু হয়েছে, ঠিক আছে, তাহলে কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। টু টেল লাইস ইজ এ গ্রেট সিন, তাহলে টু টেল লাইস, তাহলে টু টেল হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, তাহলে কি বলছে, ইনফিনিটিভ বসলে ভার্ব সিঙ্গুলার হয়, তখন ইজ হবে, আর হবে না এগুলাতে। ক্লিয়ার? তাহলে এখন আমরা যদি দেখি পরের রুলস, যদি দেখি 16 নম্বরে, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্ব সবসময় জিরান্ড, প্রিপোজিশনের পরে ভার্বের জিরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে প্রিপোজিশনের পরে ভার্বের সবসময় আইএনজি করতে হবে। তার মানে আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসাতে হয়, আর নাউন মানে হচ্ছে আমরা জিরান্ড হিসেবে তখনই বসাবো যখন ভার্ব প্লাস আইএনজি করবো। তাহলে উইদাউট যেহেতু প্রিপোজিশন, তারপরে ভার্ব অবশ্যই আইএনজি করতে হবে, স্টার্টিং করতে হবে। তাহলে উইদাউট স্টার্টিং হার্ড ইউ ক্যানট পাস, আই নেভার থিঙ্ক অফ গোয়িং। ঠিক আছে? তাহলে থিঙ্ক অফ হচ্ছে প্রিপোজিশন, তারপরে ভার্বের আইএনজি করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি আজকে এতটুকু পর্যন্ত রাখলাম, 16টা রুলস পড়লাম রাইট ফর্ম অফ ভার্বস এর মোটামুটি। এরপরে যেগুলো আছে সেটা হচ্ছে টেন্স রিলেটেড রাইট ফর্ম অফ ভার্বস। এখানে টোটাল অনেকগুলো রুলস আছে, টোটাল 35টা মতো রুলস আছে। আমরা 35টা আপাতত শিখবো না, আমরা 16টাই শিখলাম। যা শিখলাম আশা করি মোটামুটি আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের কিন্তু এই রুলস গুলোতে আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে? আপনাদের এই রুলস গুলোতে আর কোনো সমস্যা থাকার কথা না। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন বলেন আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, 14 নাম্বার, হ্যাঁ। আচ্ছা, আমি তো 14 এটা লিখে লিখে বুঝাই এই জন্য দেখেন, আমি লিখে লিখে বুঝাই। খেয়াল করেন আমরা কি কি শব্দ বলছি, শব্দগুলো একটু দেখে আসে আগে। সেটা হচ্ছে কি, as well as, with, along with, together with, accompanied by, accompanied with, in addition to, followed by, and no অথবা and not, তারপর হচ্ছে accustomed with, excluding, including। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে যদি থাকে, তাদের পূর্বের মানে হচ্ছে প্রথম সাবজেক্টে যে ভার্ব নির্ধারণ হবে। খেয়াল করেন, আমরা লিখলাম মিস্টার করিম
মিস্টার করিম ধরেন অ্যালং উইথ হিজ 2 wives 3 sons, অনেক বড় পরিবার, তারা একান্নবর্তী পরিবার তো সেজন্য আর কি। 2 sons, 2 daughters, 1 ধরেন কি জানি 1 maid, 1 maid না ধরেন আচ্ছা 2, কারণ নিজেরা যাবে, মেডকে নিয়ে যাওয়ার দরকার নেই। 2 ধরেন ক্যাটস, কারণ বাচ্চাদের 2টা করে 2টা বিড়াল আছে। 3 dogs and 4 luggage, ঠিক আছে। visit oblique visits his oblique their village। খেয়াল করেন এই বাক্যটা আমরা লিখলাম, তাহলে আমরা এখানে কি পাইছি? আমরা এখানে পাইছি প্রথম পাইছি হচ্ছে অ্যালং উইথ, আমরা শব্দটা দেখছি একটু আগেই, অ্যালং উইথ শব্দটা আছে। তাহলে আমরা একটু আগে শিখছি যদি কোনো সেন্টেন্সে অ্যাজ মানে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, তারপর হচ্ছে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ঠিক আছে, অ্যাকাস্টম টু, এক্সক্লুডিং, ইনক্লুডিং, ইন এডিশন টু, এই শব্দগুলো যদি থাকলে তাদের কি হবে? তাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারণ হবে। তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী যেহেতু সিঙ্গুলার, ঠিক আছে, প্রথম সাবজেক্ট ভার্ব নির্ধারণ হবে। তার মানে আমার এখানে যে তার যে 2টা না, তার 50টা ওয়াইফ থাকুক সমস্যা নেই, তার 3টা কেন, তার 100টা সন্তান থাকুক কোনো সমস্যা নেই। তার যদি পুরো যদি অ্যামাজন বন্ধ থেকে পুরো যদি মানে অ্যানিমালও যদি নিয়ে আসে তাও কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। কেন? কারণ অ্যালং উইথ যেহেতু সিঙ্গুলার, অ্যালং উইথ বলতেছে, অ্যালং উইথের আগের নাউনটা যেহেতু সিঙ্গুলার, ভার্ব অল টাইম সিঙ্গুলার। তার মানে আমাদের এখানে কি বসাইতে হবে? আমাদের এখানে যেটা বসাইতে হবে সেটা হচ্ছে যেহেতু মিস্টার করিম সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অল টাইম আমাদেরকে ভিজিটস বসাইতে হবে, ঠিক আছে। আর যেহেতু সে সিঙ্গুলার, তার প্রনাউনও বসাইতে হবে আমাকে, তার অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী প্রনাউনটা বসাইতে হবে। তাহলে এখানে হিজ হবে, দেয়ার হবে না। তাহলে এবার বুঝতে পারছেন, অ্যালং উইথ ওই শব্দগুলোর পরে আগে যদি নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব অল টাইম সিঙ্গুলার থাকবে। এখন এরপরে বলছিলাম যদি এভাবে থাকে, মিস্টার করিম অ্যান্ড হিজ 2 wives, এখানে আছে, এখানে আর কিছু নাই, এগুলো এখানে নাই। এখন অ্যালং উইথ এর আগে কি চলে আসছে? মিস্টার করিমও আসছেন প্লাস তার 2জন কিন্তু ওয়াইফও চলে আসছেন। তাহলে মিস্টার করিমের সাথে যেহেতু আরো 2জন যুক্ত হয়েছে, আমরা এখানে সিঙ্গুলার আমি বলতে পারবো না, তাহলে এখানে অবশ্যই কি এখানে প্লুরাল ফর্ম। আর যেহেতু এখানে প্লুরাল ফর্ম হয়ে গেছে এটার আগে, তার মানে আমাকে অবশ্যই এখানে ভিজিট বসাইতে হবে, এখানে দেয়ার বসাইতে হবে। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার জিনিসটা? জি দাদা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মোটামুটি, আর কারো কি সমস্যা আছে কোথাও? যে 14 নম্বরের সমস্যা বলছেন, 14 নম্বর, তাহলে 1 থেকে 16 নম্বরের মধ্যে মানে আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আমি মানে ক্লাসটা এখানেই শেষ করবো। আর যদি সমস্যা থাকে বলতে পারেন, আমি মানে আপনাকে ব্যাখ্যাটা দিব, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, মানে শেষ করার আগে ছোট্ট একটা কোয়েশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করি, ঠিক আছে? আপনারা চিন্তা মানে আমার উত্তরটা পরে বলেন, আমি এখন বলবো না, আপনারা পরে বলেন উত্তরটা। আচ্ছা বলেন তো, আমার এখানে 4 লাগেজ কেন করছি, আর এখানে 3 সানস লিখছে। আমরা প্রশ্নটা সহজভাবে করি। আমরা তো জানি কোন একটা নাউন যদি মানে একাধিক হয়ে যায়, সেই নাউনটাকে আমরা কি করি? অ্যাজ বাই যোগ করে প্লুরাল করি। তাহলে এখানে সানস লিখছি, এখানে ডটার্স লিখছি, এখানে ক্যাটস লিখছি, এখানে ডগস লিখছি, কিন্তু এখানে কেন লাগেজেস লিখি নাই? আপনাদের প্রতি আমার কোয়েশ্চেন হচ্ছে, এটা আমাকে উত্তরটা মানে পরে দিলেও চলবে, সেটা হচ্ছে যে কেন আমি এখানে লাগেজেস লিখি নাই, কেন আমরা এখানে 4 লাগেজ কেন লিখছি? জাস্ট এটা আপনাকে আপনার ব্যাখ্যা দিবেন যে কেন আমি এখানে 4 লাগেজেস না লিখে লাগেজ লিখছি, কারণটা কি, ঠিক আছে? কারণটা আমি যদি বলি, আমি ইউটিউবে যখন ভিডিওটা দিব তাহলে আপনারা ইউটিউবের কোথায় লিখে দিবেন, বা কমেন্টে লিখতে পারেন, বা ফেসবুকে, কিন্তু ইউটিউবের কমেন্টে আপনারা লিখবেন যে কেন এই জিনিসটা, কেন আমরা লাগেজেস করলাম না, কেন লাগেজ লিখলাম, ঠিক আছে? বাকিগুলো তো অ্যাস লিখার লিখছি, কিন্তু এটাতে কেন লিখি নাই। ক্লিয়ার? এই কোয়েশ্চেনটা আপনাদের প্রতি থাকবে, এখন বলার দরকার নেই,
পরে বলিয়েন, ঠিক আছে, কেউ যদি বলেন, ঠিক আছে, কারণ এখন বলো সবাই কিন্তু না 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 আমি 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 এখন বলতে বলিনি, আমি বলছি পরে বলে, কারণ যারা যারা ক্লাসটা করবেন বা যেহেতু আমি ইউটিউবে যেহেতু দিব, সো যারা জানে না তারা একটু চিন্তা করুক। আমি জানি এখানে কয়েকজন পারবেন, কিন্তু আমি উত্তর এখন বলতেছি না। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের মানে আজকের মানে মোটামুটি শেষের দিকে একটা কোয়েশ্চেন, যেটা কেন হইলো বা কেন হইলো না আমাকে জাস্ট সেটা ব্যাখ্যা দিবেন, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আজকে কার কোনো সমস্যা নেই, তাহলে আমি এখানে ক্লাসটা শেষ করি। আর আগামীকাল বা আগামীকাল তো 1 জানুয়ারি আশা করি মানে আপনাদের একটু বিজি থাকবে, সো আমি ক্লাসটা দরকার হলে আমি 2 তারিখ থেকে শুরু করি। 2 তারিখ না, 3 তারিখ থেকে শুরু করতে হবে, কারণ আমাদের ক্লাস শিডিউল হবে কিন্তু কখন কখন বলছিলাম কিছু, আমাদের ক্লাস শিডিউল হবে শনি শুক্র না শনি, তারপর হচ্ছে বোধহয় শনি মঙ্গল বুধ শুক্র, মানে শুক্র শনি মঙ্গল বুধ, না শুক্র শনি বুধ মেবি এরকম ছিল, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তারপর আমি দেখি, আমি আসলে শিডিউলটা মনে নেই, আমি একটু দেখি শিডিউলটা কখন আসলে দিছিলাম আমি আপনাদেরকে, কই জানি পোস্ট, একটু ওয়েট, আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিই, ঠিক আছে? একটা হচ্ছে শনি, দেখেন একটা হচ্ছে শুক্র রবি মঙ্গল বুধ, আরটা হচ্ছে শনি সোম বুধ শুক্র। মানে সহজ ভাষায় যদি বলি তাহলে শুক্রবার থাকবে ক্লাস যে কোনোটাতে, বুধবার যে কোনো একটাতে ক্লাস থাকবে, শুধু রবিবার আর মঙ্গলবার আর শনি আর সোম এই দুটোর মধ্যে একটু চেঞ্জ হবে, ঠিক আছে? যেহেতু আমাদের আগামীকাল যেহেতু আমাদের কি মানে 1 জানুয়ারি 2022 সালের নতুন বছরের 1 জানুয়ারি, আগামীকাল আমরা ক্লাস না নিই, আমরা রোববারের থেকে আমরা ক্লাসটা শুরু করি, মানে হচ্ছে রবি মঙ্গল, অর্থাৎ রবিবার নেই, রবিবার নেওয়ার পরে সিদ্ধান্ত নিব মানে আমরা এই শিডিউলে যাব নাকি এই শিডিউলে যাব, ঠিক আছে? আপাতত আমাদের নেক্সট ক্লাস হবে কিন্তু রোববারে, অর্থাৎ আমাদের বেসিক ইংলিশ কোর্সের যে শিডিউল সেটা অনুযায়ী আমরা রোববারে শুরু করব, এরপর আমরা সিদ্ধান্ত নিব, ঠিক আছে? ক্লিয়ার? দাদা শুক্রবারে তো মাঝে মাঝে পরীক্ষা থাকে, ঢাকায় না যাইতে হয়, শুনেন, আমি এখানে তাহলে শিডিউল মানে হচ্ছে এখানে ধরেন যদি পরীক্ষা থাকে বা শুক্রবার যেহেতু মেজরিটি পরীক্ষা থাকে, শুক্রবার পরীক্ষা থাকা মানে হচ্ছে অনেকে শনিবারে দিতে পারবে না, ক্লাস করতে পারবে না, ঠিক আছে? যদি দেখা যাচ্ছে মানে পরীক্ষা আছে, তাহলে আমরা শুক্রবারে ক্লাস না করে আমরা সেটা অন্য কোনো দিন নিয়ে যাবো, সমস্যা নেই, ক্লাস মুভ করতে পারবো, জি এটা দাদা, প্রবলেম নাই, জি দাদা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ দাদা, এটা বেটার দাদা, জি দাদা, থ্যাংক ইউ। ক্লাস যেহেতু আমি নিব, সো আমার মানে দেখা যাচ্ছে আমি তখন সবার কথা চিন্তা করি, তখন দেখা যাচ্ছে আমিও চেঞ্জ করবো, যেমন আমি আগামী শুক্রবার আমি নিজেও পারবো না 7 তারিখে, ঠিক আছে? কারণ আমি 7 তারিখে আমি আমি বুধবার হয়তো বা ক্লাসটা নিতে পারবো, বুধবার নিয়ে হয়তো আমি ঢাকায় চলে যাবো, ঠিক আছে? আমি শুক্রবার নিজেও নিতে পারবো না, তো যেহেতু শুক্রবার আমি নিজে না পারলে সেটা আমি চেঞ্জ করবো, বা দেখা যাচ্ছে সবারই পরীক্ষা আছে, তখন দেখা যাচ্ছে আমি তখন জিনিসটা দেখা সেদিন অফ রাখবো, কোনো প্রবলেম নাই, তো দেখা আমরা অন্যদিন করবো বা সেদিন একদম টোটালি অফ রাখবো। ক্লিয়ার? বুঝতে পারছেন? সো আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনাদের কোনো ফ্রেন্ড যদি মানে কোর্সে যদি ভর্তি হইতে চায়, অবশ্যই মানে মূল ক্লাস শুরু করার আগে ভর্তি হইতে বলবেন। কেন বলতেছি, কারণ মাঝখান থেকে ভর্তি হওয়া মানে হচ্ছে তিনি যদি আগের ক্লাস না করেন, আমার এখানে ক্লাসগুলো হচ্ছে একটার সাথে একটা সিকোয়েন্সিয়াল, যেমন আপনারা দেখছেন আজকে আমি কিন্তু একটা রুলসের সাথে আরেকটা রুলস কিন্তু সিকোয়েন্সিয়াল করাইছি যাতে বুঝতে পারেন। তাহলে সিকোয়েন্সিয়াল যেহেতু ক্লাসগুলো হয়, সো একটা ক্লাস শুরুর দিকে ক্লাসগুলো যদি মিস করে, তাহলে তিনি কিন্তু পরের ক্লাসগুলো কিন্তু বুঝতে পারবেন না, কারণ আমার মূল টার্গেট থাকে অল টাইম প্রথম 8 থেকে 9টা ক্লাস কিন্তু আমার বেসিকের জন্য একদম মূল পড়া। এই প্রথম 8-9টা ক্লাস যদি কেউ যদি মিস করে, তিনি আর পরেরগুলোতে অ্যাড হয়ে কোনো লাভ পাবেন না, তখন তাকে কিন্তু তার একটা ল্যাকিংস রয়ে যাবে। সেজন্য আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল বা কেউ যদি ভর্তি হতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে আগামী রোববারের আগেই ভর্তি হইতে বলবেন, মানে রেজিস্ট্রেশন করতে বলবেন, তাহলে যেটা হবে তারা শুরু থেকে শুরু করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রশ্ন যেটা দিচ্ছি সেটা অবশ্যই কমেন্টে লিখে দিবেন যে কেন এই জিনিসটা হলো, ঠিক আছে? সো ভালো থাকবেন সবাই।